লক্ষ্য যদি তোমার ডব্লিউবিপি অথবা কেপি হয়, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি আমাদের সঙ্গে জুড়ে থেকে এই 60টা দিনের ক্লাস কিন্তু সম্পূর্ণভাবে করে নাও। এই 60টা দিনের ক্লাস যদি তুমি আমার কাছ থেকে এইগুলো করে নিতে পারো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি 75-এর মধ্যে 60+ নাম্বার আমি তোমাকে তুলে দেবো। দেখো এই টার্গেটটা আমি রেখেছি ডব্লিউবিপির ওপরে, ঠিক আছে। এবার ডব্লিউবিপির জন্য দেখো ডব্লিউবি তো একটাই পরীক্ষা হবে, এবার তার উপর আমি যদি টার্গেটটা করেছি, তার মানে তুমি বুঝতেই পারছো যে কেপি প্রিলিমিনারি পাস করা কোনো ব্যাপার না, তুমি যদি এই 60টা দিন আমার সঙ্গে জুড়ে থেকে পড়ে নিতে পারো। আর দেখো এখানে 75 বলছে এই কারণে, কারণ আমি ইংলিশটা করাই না, জিকে ম্যাথ জিআই এই 3টে সাবজেক্ট করাই, সেখানে আমি তোমাকে দায়িত্ব সহকারে 60+ নাম্বার আমি তোমাকে দেখিয়ে দেবো, এক্সাম দিয়ে বেরিয়ে আসবে। এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই কারণে আমার নিজের যে কন্টেন্ট আমি তোমাদের মাঝে যেগুলো দিচ্ছি, তারপর আমার নিজস্ব একটা বিশ্বাস বা ভরসা আছে, তার উপর ভিত্তি করে আমি তোমাকে কথা দিচ্ছি যে 75-এর মধ্যে 60+ নাম্বার তুমি তুলে আসতে পারবে, শুধু তুমি 7টা দিন আমাদের সঙ্গে জুড়ে থেকে ক্লাসগুলো কন্টিনিউ করে নাও। দেখো তুমি যদি নতুন হও, তাহলে আমি একটু ছোট্ট করে কথা বলে দিই। আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা, সেখানে দেখো 11 নম্বর ক্লাস পর্যন্ত হয়ে গেছে, সেগুলো তুমি পিডিএফগুলো নেবা, নিয়ে সেগুলো রিভিশন করে নেবা, ম্যাথ আর জিআইগুলো প্র্যাকটিস করে নেবে। একটা মাত্র ক্লাস হয় কিন্তু প্রতিদিন, একটা করে ক্লাস সকালবেলায় তুমি পেয়ে যাবা। সেই ক্লাসটার মধ্যেই তুমি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে টপিক অনুযায়ী ম্যাথ, জিআই, পিবিআরসিএসের প্রশ্ন সমস্ত কিছু একটা ভিডিও 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস হয়, তার মধ্যেই তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। ক্লাসটা করে নিয়ে পিডিএফগুলো তুলে বারবার সেগুলো রিভিশন আর প্র্যাকটিস করবা। দেখো আমাদের টেলিগ্রামে যুক্ত হতে গেলে প্রথমে একটা কথা বলে দিই, তোমাকে 199 টাকা পে করতে হবে কিন্তু, না হলে তুমি যুক্ত হতে পারবা না, ঠিক আছে। এবার সেই জন্য নাম্বারটা বলছি 6296053459, এই নাম্বারে 199 টাকা গুগল পে অথবা ফোনপের মাধ্যমে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তুমি কি করবা, একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে পাঠিয়ে দেবা, সঙ্গে সঙ্গে দেখবা তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে গেছো। কোনো রকমের কোনো সমস্যা থাকলে পরে আমাকে অবশ্যই কল করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আজকে আমাদের 12 নম্বর দিনের ক্লাসটা আমরা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, আমরা দেখব ন্যাশনাল অ্যাফেয়ার্স, এখান থেকেও কিন্তু ভালো ভালো প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং পরীক্ষায় আসে। দেখো জিকে টপিক থেকে দেখবো আজকে নৃত্য, ঠিক আছে, ভারতের শাস্ত্রীয় নৃত্য, সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য সেগুলো। আর গড়ের কনসেপ্টের ক্লাস তো আমরা আগের দিন দেখে নিয়েছি, তাই না। তা আজকে আমরা পার্ট 2, যেখানে পিবিআরসিএসের প্রশ্ন আমি রেখে দিয়েছি, আর যেগুলো দেখো আগের দিন তো আমি তোমাদের পার্ট 1-এ কনসেপ্টের পাশাপাশি বেশ কিছু প্রশ্ন আলোচনা করিয়ে দিয়েছিলাম, আর আজকে আমরা পিবিআরসিএসের প্রশ্ন রাখলাম। এবার এরপরেও যদি দেখি, আমি দেখবো যে এই টপিক থেকে আর কিছু প্রশ্ন কোনো টাইপ বাদ থাকলো কিনা, যদি থাকে সেগুলো কিন্তু তুমি টেলিগ্রামে পাবে, সেগুলো করে নেবে সেখান থেকে, যেগুলো বাদবে তার জন্য তো আমি রয়েই গেছি, আমি সেগুলো দেখিয়ে দেবো। ঠিক তাই জিআই থেকেও তাই, আগের দিন আমরা বেশ কিছু প্রশ্ন দিয়ে জিআই এর কনসেপ্টটা বুঝে নিয়েছিলাম একটু। দেখো লুপ্ত সংখ্যা নির্ণয়, এর কোনো নির্দিষ্ট কোনো একটা কিন্তু একটা কনসেপ্ট নেই যে তোমাকে একটা কনসেপ্ট আমি দেখিয়ে ধরিয়ে দিলাম, সেই কনসেপ্ট অনুযায়ী তুমি সব এই লুপ্ত সংখ্যা নির্ণয় বার করতে পারবে। এটা হচ্ছে কি বলতো, তোমার এটা ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে। তার উপরেও আমি বলে দিয়েছি যে কিভাবে তুমি ধরতে পারবে খুব সহজেই যে কি করে তোমার লুপ্ত সংখ্যা নির্ণয় বার করতে হয়। তার সাথে আজকে রয়েছে দেখো জিকে পিবিআরসিএস 2023-এর 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে আমি এখানে করাবো না, মানে করাবো না বলতে কি, পিডিএফ তো তুমি পেয়েই যাচ্ছ, শুধু বলতে কি আজকে আমি এটা করাচ্ছি না, ঠিক আছে। আর দেখো আজকে যে ফুল মক টেস্টটা সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে, মানে একটা ফুল মক টেস্ট, দেখো প্রতি 3 দিন অন্তর অন্তর একটা করে আমি ফুল মক টেস্ট নিই, আর মিনি মক টেস্ট তো তুমি পাচ্ছই প্রতিদিন, ঠিক আছে, একটা করে। আর এই ফুল মক টেস্ট কিন্তু নেওয়া হয়ে গেছে গতকাল, আর কি আগামীকাল বলছি কেন, গতকাল নিয়েছিলাম, ঠিক আছে। যারা দিয়েছো তাদেরকে খুব ভালো অসংখ্য ধন্যবাদ জানাই, যে তোমরা কিন্তু এই ফুল মক টেস্টগুলো অবশ্যই দেবে, ঠিক আছে। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ন্যাশনাল অ্যাফেয়ার্সের এই টপিকটা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি। দেখো কোনো প্রশ্নই কিন্তু তুমি এড়িয়ে যাবে না, ঠিক আছে। এর মধ্যে যেন বাঁচতে লেগে যাও না যে দাদা এর মধ্যে এত কিছু পড়বো না, 2-4টে পড়ে বেরিয়ে যাবো, সেটা কিন্তু করো না। একবারই বস, আমি বারবার করে একটা কথাই বলছি যে জীবনের লাস্ট এক্সাম ভেবে কিন্তু তুমি এটা, মানে কি বলবো, 60টা দিন মনোযোগ সহকারে যা দিচ্ছি সব কিছু ভালো করে পড়ে নাও। যেখানে সমস্যা হবে আমাকে বলো, আমি তো সবসময় তোমাদের সঙ্গে রয়েছি। চলো দেখো আজকে প্রথম প্রশ্নটা কি বলছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বলছে যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর পরপর 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডের সমান হয়েছে। তাহলে এর আগে, নরেন্দ্র মোদীর আগে পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কোন ব্যক্তি, জওহরলাল নেহরু, মাথায় রাখবে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটা বলছে দেখো,
যে ভারতের 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা কত ছিল? যে 642 মিলিয়ন, মাথায় রাখবেন। বলছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার কততম সংস্করণ ভেঙে দিয়েছেন? 17তম, মাথায় রাখবে 17তম। খুব ভালো প্রশ্ন কিন্তু, এক একটা প্রশ্ন কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। দেখো পরের প্রশ্ন বলছে যে সম্প্রতি 16 বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো সর্বকনিষ্ঠ ভারতীয় হয়েছেন কে? কাম্য কার্তিকায়েন, মাথায় রাখবে। বলছে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ড কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ড কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। বলছে নির্বাচনে ব্যবহৃত অনির্দিষ্ট কালিতে কোন রাসায়নিক যৌগ থাকে? সিলভার নাইটের, ওই যে ভোট দেওয়ার সময় দেখো না আঙুলের উপর একটা কালি দিয়ে প্রলেপ লাগিয়ে দেয়, সেইটার কথাই বলছে। সেই অনির্দিষ্ট কালিতেই কিন্তু সিলভার নাইটেড থাকে, মাথায় রাখবে। খুব ভালো প্রশ্ন কিন্তু, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন বলছে যে সঙ্গীত নাটক একাডেমি আয়োজিত শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব এর উদ্বোধন কোথায় করা হয়েছে? সেটা হচ্ছে করা হয়েছে বলতে এটা করা হবে, মাথায় রাখবা, যে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। ঠিক আছে, কি বললাম? সঙ্গীত নাটক একাডেমি আয়োজিত শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসবের উদ্বোধন করা হয়েছে হবে আর কি গুয়াহাটি তোমার কামাখ্যা মন্দিরে। দেখো বলছে মিরাজে তৈরি কোন যন্ত্রগুলো জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সন অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে? কি বললাম? মিরাজে, দেখো মিরাজে তৈরি কোন যন্ত্রগুলো জিআই ট্যাগ পেয়েছে? সেতারার তানপুরা, মাথায় রাখবে। মিরাজে তৈরি সেতার এই তানপুরা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। বলছে মাজুলির কোন ঐতিহ্যবাহী কারুশিল্পগুলিকে ভারত সরকার ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ প্রদান করেছে? তাহলে মাজুলির কোন ঐতিহ্যবাহী কারুশিল্পগুলিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? মুখোশ তৈরি আর পাণ্ডুলিপি অঙ্কন, এগুলিকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে, মাথায় রাখবে। দেখো পরে প্রশ্ন বলছে কি যে 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করেছিলেন বিশ্বের দীর্ঘতম দ্বি নীলের টানেল, সেই টানেলটার নাম কি? বলছে দ্বি নলের হবে, মাথায় রাখবে। সেই টানেলটার নাম হচ্ছে সেলা টানেল। ঠিক আছে, 2024-এ উদ্বোধন করেছে কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো পরে প্রশ্ন বলছে যে ভারতের ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি প্রতিষ্ঠা ভারত সরকারের কোন উদ্যোগের সাথে সংযুক্ত? মানে এই যে বলতে চাইছে যে ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি এই প্রতিষ্ঠানটি ভারতের কোন উদ্যোগের সাথে সম্পর্কিত? ভারতশ্রী। খুব ভালো প্রশ্ন কিন্তু, মাথায় রাখবে, ভারতশ্রীর সঙ্গে সম্পর্কিত ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি। দেখো পরে প্রশ্ন কি বলছে? বলছে যে ভারতের কোন রাজ্য 2024 সালের ফেব্রুয়ারিতে কাজি লেবু এই লেবুকে রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করলো? আসাম রাজ্য। দেখো আসাম কিন্তু আমাদের প্রতিবেশী একটা রাজ্য, মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, সেই জন্য আসাম রিলেটেড, তারপরে ঝাড়খণ্ড, যেগুলো প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রিলেটেড যেগুলো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স মানে আর কি বেরিয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে, সেখান থেকে কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে এখানে মাথায় রাখবে যে কাজি লেবু, এটা যদি বলে যে কোন রাজ্য তার রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করলো? আসাম রাজ্য। দেখো পরের প্রশ্ন বলছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক পার্পল ফেস্ট উদ্বোধনের উদ্দেশ্য কি? পার্পল ফেস্ট কে উদ্বোধন করেছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এর উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করা। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলছে? বলছে দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দরের উদ্বোধন করলো? সেটা হচ্ছে চিদাম্বরনাম বন্দর। ঠিক আছে, বানানটা একটু দেখে নাও, চিদাম্বরনার বন্দর। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় রয়েছে? তামিলনাড়ু। মাথায় রাখবে যে তামিলনাড়ুর তুতিকেরিন বন্দর ছিল না, সেইটাকেই তোমার বলা হয় চিদম্বরনার বন্দর। ঠিক আছে, বলছে দেখো যে নতুন শিক্ষানীতির অধীনে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি সম্প্রতি ভারতের 7টি ধ্রুপদী ভাষার একটি হিসাবে অন্তর্ভুক্ত করা আছে? ফার্সি ভাষাকে। খুব ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে নতুন শিক্ষানীতির অধীনে তোমার মানে সম্প্রতি ভারতের যে শাস্ত্রীয় ভাষা রয়েছে তার মধ্যে ফার্সি ভাষাকে ভারতীয় ধ্রুপদী ভাষার আর হিসাবে, শাস্ত্রীয় ভাষা নয় সরি, মাঝে মাঝে ধ্রুপদী ভাষার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, দেখে নিও একটু। চলো পরের প্রশ্ন দেখো কি বলছে যে ভারতের কোন রাজ্য বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ারের প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রত্যাখ্যান করেছে? সিকিম। মাথায় রাখবে সিকিম রাজ্য বিরল তিব্বতীয় ব্রাউন, এইটুকু দিয়ে তুমি প্রশ্ন মাথায় রাখবে যে বিরল তিব্বতীয় ব্রাউন বিয়ারের প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রত্যাখ্যান করেছে কোন রাজ্য? সিকিম রাজ্য। বলছে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উদ্বোধন করা স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস এর উচ্চতা কত? 206 ফুট। মাথায় রাখবে, খুব ভালো প্রশ্ন কিন্তু, যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উচ্চতা 206
6 ফুট। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে 2024 সালের জানুয়ারিতে কোন শহরে অটল সেতুর উদ্বোধন করা হয়েছিল? মুম্বাইয়ে, মাথায় রাখবে, মুম্বাইয়ে অটল সেতুর উদ্বোধন করা হয়েছে। বলছে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2024-এ ভারতের স্থান কততম? 7মতম। কি বললাম? জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2024-এ ভারতের স্থান 7মতম। তার সাথে কিছু গুরুত্বপূর্ণ 2023-এর কিছু প্রশ্ন কিন্তু মাথায় রাখবা। দেখো বলছে যে 2023 সালের ডিসেম্বরে যুক্তরাজ্য সরকারের নতুন বিসিসি চেয়ারম্যান হিসাবে কাকে নির্বাচিত করেছেন? সমীর শাহকে। খুব ভালো প্রশ্ন, মাথায় রাখবা। 2023 সালের ডিসেম্বরে যুক্তরাজ্য সরকারের নতুন বিসিসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন সমীর শাহকে। বলছে নিচের কোন ব্যক্তি এপি পুরস্কার 2023-এ জিতেছে? কোন ব্যক্তি? বীর দাস। মাথায় রাখবে, বীর দাস এমি পুরস্কার। ঠিক আছে, একটু দেখে নিও। এপি বললাম, হয়তো বলে ফেলেছি। দেখো বস, আমি একটা কথা বলি, হয়তো লেখা ঠিক আছে, কিন্তু দু এক জায়গায় হয়তো আমার বলতে যদি একটু মিস্টেক হয়ে যায়, সেটা কিন্তু কিছু মাইন্ড করবা না তুমি, ঠিক আছে? কারণ তুমি তো আমার ফ্রেন্ড, যদি কোনো জায়গায় একটু ভুলভাল হয়ে যায় সেটা কিন্তু আমাকে একটু ধরিয়ে দিবা, ঠিক আছে? চলো তাহলে মাথায় রাখবা যে বলছে নিচের কোন ব্যক্তি এমি পুরস্কার পেয়েছে? 2023-এ এমি পুরস্কার পেয়েছে বীর দাস। চলো দেখো পরের আর দুটো প্রশ্ন রয়েছে। বলছে যে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এর মাস্কটটা কী ছিল? বলো। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এর মাস্কট ছিল উজ্জ্বলা, মাথায় রাখবে। বলছে সম্প্রতি দিল্লি ক্যান্টে সশস্ত্র বাহিনী ট্রান্সফিউশন সেন্টারের অধিনায়ক হিসাবে নিযুক্ত হওয়া প্রথম মহিলাকে, তিনি হচ্ছেন কর্নেল সুনিতা বিএস। মাথায় রাখবে, কর্নেল সুনিতা দিয়ে তুমি নামটা মাথায় রাখবে যে দিল্লির ক্যান্টে সশস্ত্র বাহিনীর ট্রান্সফিউশন সেন্টারের অধিনায়ক হয়েছেন প্রথম মহিলা কর্নেল সুনিতা, ঠিক আছে? সুনিতা বিএস। চলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নিলাম আজকে ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। এবার আমরা জিকে টপিক থেকে দেখবো যে ভারতের শাস্ত্রীয় নৃত্য কেমন। ভারতের শাস্ত্রীয় নৃত্য, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু একটু বেশি ডিটেলসে লেখা আছে, কারণ এটা হচ্ছে এসএসসি জিডির করা, তোমার জিডির জন্য তৈরি করা ছিল ভারতীয় শাস্ত্রীয় নৃত্য। আমি আর নতুন করে তৈরি করিনি, সেইটাই আমি তোমাদেরকে আলোচনা করছি। সবগুলো আমি একটু বলে দিচ্ছি পড়িয়ে, কিন্তু এর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাকে পয়েন্ট করে বলে দেবো, সেগুলো তুমি বিশেষ করে মাথায় রাখবে। দেখো প্রথমে মাথায় রাখবে যে বর্তমানে ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। কয়টি? 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেগুলি তোমার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত, ঠিক আছে? মাথায় রাখবে যে ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌকে শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্যে অন্তর্ভুক্ত করেছে। এবার দেখো সেগুলো হচ্ছে কি কি, মাথায় রাখবে যে ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, উড়িষ্যি, মণিপুরি, মোহিনীঅট্টম, সাত্রিয়া আর তার সাথে ছৌকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? বলছে দেখো ভারতের শাস্ত্রীয় নৃত্যের সত্তাকে উদ্বোধন এবং নিখুঁত করেছেন কে? শ্রীমন্ত শঙ্করদেব। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। কত শতকে? 15 শতকে। এটাও গুরুত্বপূর্ণ যে 15 শতকে শ্রীমন্ত শঙ্করদেব ভারতের শাস্ত্রীয় নৃত্যের সত্তাকে উদ্ভাবন এবং নিখুঁত করেছেন, মানে প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে? ভারতের শাস্ত্রীয় নৃত্যের প্রতিষ্ঠাতা কে বলে যদি প্রশ্ন আসে, তাহলেও কিন্তু উত্তর করবা যে শ্রীমন্ত শঙ্করদেব কত শতকে প্রতিষ্ঠা করেছিল? 15 শতকে। মাথা রাখবে যে সত্তরীয় নৃত্য হলো আসামের শাস্ত্রীয় নৃত্যের একটি ধরন। তাহলে সত্তরীয় নৃত্য কোথাকার একটি শাস্ত্রীয় নৃত্যের ধরন? আসামের শাস্ত্রীয় নৃত্যের ধরন, যা 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পায়, ঠিক আছে? এগুলো একটু মানে পড়ে নিবা, যেগুলো মানে একটু একটু বেশি করে ডিটেলসে দেওয়া, তো এগুলো কিন্তু এসএসসি জিডির জন্য তৈরি করা ছিল। আমি সেই জন্যই বারবার করে বলছি, যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলে গোল করে দিচ্ছি সেগুলো কিন্তু বিশেষ করে মাথায় রাখবা। দেখো তারপরে মাথায় রাখবাই যে এখানে যেটা বললাম যে যা 2000 সালে সঙ্গীত নাটক একাডেমির স্বীকৃত মর্যাদা পায়, যার অর্থ হচ্ছে নৃত্যের দেহ। কার অর্থ? কোনটার অর্থ? মাথায় রাখবে যে সত্তরিয়ার অর্থ কি? নৃত্যের দেহ, মাথায় রাখবে। তারপরে দেখো বলছে সালমা নৃত্য, কি বললাম? সালমা নৃত্য শৈলীর উৎপত্তি হয়েছিল কিউবায়। কত শতকে? 20 শতকের মাঝামাঝি সময়ে। এটি ল্যাটিন এবং আফ্রো ক্যারিবিয়ান সংস্কৃতির একটি মিশ্রিত শৈলী, ঠিক আছে? দেখো চলে আসি, দেখো ভারতের শাস্ত্রীয় নৃত্যের 9টি রস রয়েছে। কয়টি রস? 9টি রস। এটা মাথায় রাখবা যে শৃঙ্গার, বীভৎস, রৌদ্র, বীর, শান্ত, হাস্য, করুণা, ভয়ানক আর অদ্ভুত, ঠিক আছে? একটু পড়ে নিও। দেখো ভারতনাট্যমের কথা চলে আসি। ভারতনাট্যম দোষিয়াত্তম নামেও পরিচিত, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ভারতনাট্যম দোষিয়াত্তম নামেও পরিচিত। এই নৃত্যশৈলী তামিলনাড়ুর তাঞ্জোর জেলায় বিকশিত হয়। তামিলনাড়ুর কোন জেলায়?
তাঞ্জোর জেলায় বিকশিত হয়েছিল। প্রায় 200 বছর পুরনো এই নৃত্যশৈলী, প্রায় 200 বছর পুরনো। মনে করা হয় ভগবান ব্রহ্মা ভরতকে ভারতনাট্যম দিয়েছিলেন। দেখো এই নৃত্যের 6টি ভাগ রয়েছে, এটা গুরুত্বপূর্ণ এই 6টি ভাগ। তাহলে মাথায় রাখবে যে ভারতনাট্যম নৃত্যশৈলীর কয়টি ভাগ রয়েছে? 6টি ভাগ রয়েছে। কি কি? আলারিপ্পু, জ্যোতিস্বরম, শব্দম, বর্ণম, তারপর মাথায় রাখবে অভিনয়ম আর তিল্লানা। ঠিক আছে, দেখো ভারতের প্রসিদ্ধ ভারতনাট্যম নৃত্যশিল্পীরা কারা? এই নামগুলো মাথায় রাখবে। পরীক্ষায় এমন প্রশ্ন আসবে যে ই কৃষ্ণ আইয়ার নিম্নের কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? ভারতনাট্যম নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত। এইভাবে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। এগুলো মাথায় রাখবে যে ই কৃষ্ণ আইয়ার তিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। মীনাক্ষী সুন্দরম পিল্লাই তিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। তারপরে আর কারা রয়েছেন দেখে নাও, যে টি বাল্লা সরস্বতী। এই যে সালগুলো দেওয়া, সেগুলো হচ্ছে কি এই সালে আর কি তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন আর কি এই নৃত্যশৈলীর জন্য। ঠিক আছে, এই যে মাথায় রাখবে রুকমণি দেবী, তিনি 1957 সালে ভারতনাট্যম নৃত্যশৈলীর জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। কিন্তু সেইগুলোই সেই জন্য এই সালগুলো দেওয়া, যার কাছে এই সালেই তিনি আর কি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। দেখো ইয়ামিনী কৃষ্ণমূর্তি, তারপরে শান্তারাও, এনারা সকলেই, তারপরে সোনাল মানসিং, পদ্ম সুব্রমণিয়াম, তারপরে মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, নতর্কি নটরাজন, গুরুত্বপূর্ণ। এনারা সকলেই কিন্তু ভারতনাট্যম নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত। এনাদের সকলের নাম কিন্তু মাথায় রাখার চেষ্টা করবা। চলো দেখো পরে চলে আসি কত্থক। কত্থক কোথাকার? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী। মাথায় রাখবে কোথাকার? উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী। মাথায় রাখবে ভক্তি আন্দোলনের সময় কত্থক বিকশিত হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিম্নের কোন আন্দোলনের সময় কত্থক নৃত্যশৈলী বিকশিত হয়েছিল? ভক্তি আন্দোলনের সময়। বা অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে কোন নৃত্যশৈলীটি ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত? কত্থক নৃত্যশৈলী ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত। সেই জন্য কিন্তু একটু ডিটেলসে তোলা। পরীক্ষায় প্রশ্ন দেখো, আমি মনে করি যে এবার তো তোমার ডব্লিউবিপি কনস্টেবল যে এক্সামটা তো একটাই পরীক্ষা হবে। প্রশ্ন কিন্তু বস এই মনে করো না যে খাখা প্রশ্ন চলে আসবে, একদম ইজি, একদম 85-র মধ্যে। তোমার 85 তো এক্সাম হয়, কিন্তু আমি তো ধরছি 75, কারণ ইংলিশটা আমি ছেড়ে দিচ্ছি। তুমি মনে করো না যে খুব সহজেই 75-এর মধ্যে ম্যাথ, জিকে, জিআই তিনটেতে তুমি 65+ নাম্বার বা তার বেশি কোড আসতে পারবে। এবার সেটা করতে পারবে, আমি বলছি তো তুমি পারবে, তো তার জন্য তোমাকে খাটতে হবে। তো ওপর করে 500,000 কমন জিকে প্রশ্ন পড়ে গেলেই যে তুমি জিকেতে ভালো নাম্বার করতে পারো, এটা আমি কোনোদিন বলতে পারবো না। সেই জন্য আমি আমার অডিয়েন্সদের, অর্থাৎ আমার ফ্রেন্ডস যারা রয়েছে, তোমাদেরকে আমি একটা কথাই বলি, এইভাবে খেটে বিস্তারিত কিন্তু টপিক ধরে ধরে তোমাকে পড়তে হবে যদি তুমি ভালো নাম্বার করতে চাও। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম যে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এই কত্থক। কোথাকার? কোন রাজ্যের? উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ভক্তি আন্দোলনের সময় কত্থক বিকশিত হয়েছিল। ভগবান কৃষ্ণের শৈশবের গল্প নিয়ে জড়িত কত্থক। মাথা রাখবে মুঘল শাসন আমলে সম্রাটগণ কত্থক নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট বা লাইন মাথায় রাখবে যে মুঘল শাসন আমলে কোন নৃত্য শৈলী উদ্ভাবন বা ঘটেছিল, এরকম কোনো প্রশ্ন তুললে পরে সেখানে কত্থক উত্তর করবা। ঠিক আছে, দেখো কত্থক নৃত্যশিল্পী কারা? মাথায় রাখবে লীলা সোখে, বিরজু মহারাজ। এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে বিরজু মহারাজ 1964 সালে কত্থক নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। শম্ভু মহারাজ, সীতারা দেবী, তারপরে দময়ন্তী যোশী। ঠিক আছে, এনাদের সকলের নাম কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখো কথাকলি। কথাকলি হলো কেরল রাজ্য। কোথাকার? কেরল রাজ্যের মালায়ালম ভাষী তোমার হচ্ছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একটি হিন্দু প্রদর্শনমূলক নৃত্যশৈলী। তুমি জাস্ট মাথায় রাখবে যে কেরলার নৃত্যশৈলী। কত্থক কোথাকার? কেরল। ঠিক আছে, কেরল বা কেরালা বলা হয়। কথাকলিতে মাথায় রাখবে, সরি কত্থক বললাম কেন, কথাকলি হবে। ঠিক আছে, কথাকলি হচ্ছে কেরল। এবার দেখো কথাকলিতে 24টি প্রধান মুদ্রা রয়েছে। কয়টি? 24টি প্রধান মুদ্রা রয়েছে এবং 7টি মৌলিক মেকআপ রয়েছে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ যে কথাকলিতে কয়টি মুদ্রা রয়েছে? 24টি। দেখো কথাকলি নৃত্যশিল্পীরা হলেন কারা? রমন কুট্টি নায়ার, তারপরে কলামণ্ডলম গোপী, বাসুদেব নায়ার, গুরুকুঞ্জন কুরুপ, গোপীনাথ, তারপরে হচ্ছে কোট্টাকাল, শিবরামন, তারপরে মাথায় রাখবা যে রীতা গাঙ্গুলি প্রমুখ রয়েছেন তোমার হচ্ছে কথাকলি নৃত্যশৈলীর সঙ্গে জড়িত। চলে আসি কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। মাথায় রাখবে
অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী, এটি সপ্তম শতাব্দীতে ভক্তি আন্দোলনের একটি পণ্য হিসেবে বিবেচিত। এটাও কিন্তু ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত। সপ্তম শতাব্দীতে যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোন নৃত্যশৈলী সপ্তম শতাব্দীতে ভক্তি আন্দোলনের একটি পণ্য হিসেবে বিবেচিত বা বিবেচনা করা হয়, সেটা হচ্ছে কুচিপুড়ি, মাথায় রাখবে। ঠিক আছে, প্রশ্ন কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে এখন মনে করো না যে অত সহজ প্রশ্ন চলে আসবে, যে পরীক্ষায় প্রশ্ন আসবে কুচিপুড়ি কোন নৃত্যের সঙ্গে বা তোমার হচ্ছে কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এরকম সহজ প্রশ্ন কিন্তু এখন আর আসবে না, এরকম ঘুরিয়ে প্রশ্ন দেবে, বুঝতে পারলে? পরীক্ষায় এমন প্রশ্ন দিতে পারে যে সপ্তম শতাব্দীতে ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নিম্নের কোন নৃত্যশৈলী, কুচিপুড়ি উত্তর হবে। বুঝতে পারছো? বিখ্যাত প্রবক্তা কারা দেখো এই নৃত্যের সঙ্গে যুক্ত? বালা সরস্বতী, রাগিনী দেবী, রাধা রেড্ডি, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। রাজা রেড্ডি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্দ্রাণী, তারপরে হচ্ছে রেহমান, এরা সকলেই কিন্তু কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। দেখো যামিনী রেড্ডি কুচিপুড়ি নৃত্যশিল্পীর জন্যই তিনি কিন্তু FICCI ইয়াং অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে। তারপরে দেবদাসী জাতীয় পুরস্কারের মর্যাদা পান, এই তিনি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। এগুলো কিন্তু মাথায় রাখবে, যে এই যে যামিনী রেড্ডি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত, পরীক্ষায় প্রশ্ন তুলবেই এখান থেকে যে যামিনী রেড্ডি কোন নৃত্যের সঙ্গে যুক্ত, এরকম প্রশ্ন কিন্তু তুলবে। দেখো চলে আসি উড়িষ্যি। উড়িষ্যি হলো উড়িষ্যা রাজ্যের একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যশৈলী। বিখ্যাত নৃত্যশিল্পীরা কারা? সুজাতা মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, তারপরে হচ্ছে রতিকান্ত মহাপাত্র, গঙ্গাধর প্রধান প্রমুখ, এনারা সকলেই উড়িষ্যি নৃত্যের সঙ্গে যুক্ত। কেলুচরণ মহাপাত্রটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। কেলুচরণ মহাপাত্র উড়িষ্যি নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, আর উড়িষ্যি নৃত্যের জন্যই তিনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি। তাহলে যদি বলে যে উড়িষ্যি নৃত্যশিল্পে প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে নিম্নের কোন ব্যক্তি? কেলুচরণ মহাপাত্র। চলে আসি মণিপুরি। দেখো মণিপুরীর কথা যদি বলি, মণিপুরি হচ্ছে মণিপুর রাজ্য, ভারতের মণিপুর রাজ্যের প্রাচীন শাস্ত্রীয় নৃত্য। এর প্রধান দুইটি শৈলী হলো যোগাই আর চোলম, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে যোগাই আর চোলম এই নৃত্যশৈলী দুটি এই দুটি তোমার শৈলী কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে মণিপুরি নৃত্যের সঙ্গে যুক্ত এই দুটি শৈলী। যোগাই হচ্ছে লাস্য প্রকৃতির নৃত্য, আর চোলাম হলো তাণ্ডব করে নাচ করা হয়, তাই তাণ্ডব প্রকৃতির নৃত্য। প্রধান নৃত্যশিল্পী কারা? গুরু বিপিন সিং, তারপরে রাজা কুমার সিংহ, তারপরে চারুসিজা মাথুর। আচ্ছা দেখো কি বললাম, চারুসিজা মাথুর, ঠিক আছে। আতম্বি সিং, তারপরে মাথায় রাখবা যে আমুরি সিং, এইগুলো নামগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। দেখো মোহিনীঅট্টম চলে আসি, এটাও গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। মোহিনীঅট্টম কোথাকার? কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী, ঠিক আছে। দেখো যদি এরকম প্রশ্ন চলে আসে যে মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্যশৈলী, তাহলে এগুলো তো একদম ইজি প্রশ্ন, তুমি তো পারবাই। এবার যদি একটু কঠিন করে প্রশ্ন তুলতে পারে, সেটাও যেন তুমি এখান থেকে পেয়ে যাও, সেই জন্য সেইভাবেই কিন্তু আমি এক একটা টপিক তোমাদেরকে করিয়ে থাকি। দেখো 1 মিনিট, দেখো 1709 সালের তোমার হচ্ছে মাজা মাগলাম নায়ার রচিত ব্যবহারমালা এবং কুঞ্জন নাম্বিয়া রচিত ঘোষা আত্রা গ্রন্থ দুইটি তথ্য সূত্র থেকে তোমার এই মোহিনীঅট্টম সম্পর্কে জানা যায় আর কি, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিবা। দেখো নৃত্যশিল্পীরা কারা যারা এই মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত? টি চিন্নামু আম্মা, তারপরে কলামণ্ডলম, তারপরে মাথায় একবার সত্যভামা, তারপরে ভারতী শিবাজি, দীপ্তি ওমচেরি ভাল্লা, গোপিকা ভার্মা, নির্মলা পানিকার, এই নামগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। নীনা প্রসাদ প্রমুখ, সকলেই কিন্তু এনারা সকলেই মোহিনীঅট্টম নৃত্যের সঙ্গে যুক্ত। চলে আসি এবার দেখো ছৌ, গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্ট মাথায় রাখবা। ছৌয়ের অর্থ হচ্ছে ছায়া বা মুখোশ। কি বললাম? ছৌয়ের অর্থ ছায়া বা মুখোশ। এই নৃত্যকলা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্যে জনপ্রিয়। 3টে রাজ্যে কিন্তু ছৌ জনপ্রিয়। এবার দেখো পশ্চিমবঙ্গের ছৌকে বলা হয় পুরুলিয়া ছৌ, আর উড়িষ্যার ছৌকে বলা হয় ময়ূরভঞ্জ ছৌ। তাহলে যদি বলে ময়ূরভঞ্জ ছৌ নিম্নের কোন রাজ্যের সঙ্গে জড়িত? উড়িষ্যা রাজ্যের সঙ্গে জড়িত। পুরুলিয়া ছৌর কথা বললে বুঝতেই পারছো যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত। আর যদি বলে যে সেরাইকেল্লা ছৌ কোন রাজ্যের সঙ্গে জড়িত? সেরাইকেল্লা ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে জড়িত, মানে ঝাড়খণ্ডের ছৌকে বলা হয় সেরাইকেল্লা ছৌ, ঠিক আছে। দেখো ছৌয়ের সাথে যুক্ত নৃত্যশিল্পী কারা? গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। দেখে নাও তপন কুমার পট্টনায়েক, খুব ভালো ভালো পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। গম্ভীর সিং মুরা, অনন্তচরণ সাই প্রমুখ, এনারা সকলেই ছৌয়ের সঙ্গে যুক্ত। চলে আসি মাটকি। দেখো মাটকি লোকনৃত্য মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত কিন্তু মাটকি। তাহলে মাটকি লোকনৃত্য কোন রাজ্যের? মধ্যপ্রদেশ, মাথায় রাখবা। মাটকি হচ্ছে যাযাবর উপজাতিরা, মানে মধ্যপ্রদেশের যাযাবর উপজাতিরা চালু করেছিল। তরঙ্গমেল হলো গোয়া, মাথায় রাখবা যে গোয়া, ঠিক আছে।
মাথায় রাখবা কি বললাম, তরঙ্গ মেল হলো তোমার হচ্ছে গোয়ার লোকনৃত্য, যা এই অঞ্চলের তারণ্যকে উদযাপন করে। ঠিক আছে, এটা দশেরা বা হোলির সময় দশেরা এবং হোলির সময় প্রদর্শিত হয় তরঙ্গমেল। কোথায়? গোয়াতে। চলে আসি নাট্যাঞ্জলি নৃত্য উৎসব। এটা প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে, গুরুত্বপূর্ণ মাথায় রাখবা, নাট্যাঞ্জলি নৃত্য উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু চিদাম্বরম এ অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়? চিদাম্বরমে। আর এটা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে তোমার এই নাট্যাঞ্জলি নৃত্য উৎসবের মাধ্যমে। দেখো, পণ্ডিত যশোরাজ একজন ভারতীয় গায়ক। তাহলে যদি বলে পণ্ডিত যশোরাজ নিম্নের কোনটির সঙ্গে যুক্ত, ধরো ওখানে দিয়ে দিল অপশানে একটা গায়ক দিল, এখানে বাদ্যযন্ত্র দিল, বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত না গায়কের সঙ্গে যুক্ত নাকি তোমার হচ্ছে সঙ্গীত নৃত্যের সঙ্গে যুক্ত, এরকম কিছু 4টে পয়েন্ট দিল। তাহলে সেখানে মাথায় রাখবা পণ্ডিত যশোরাজ একজন ভারতীয় গায়ক। ঠিক আছে, মাথায় রাখবা যিনি মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত। তাহলে মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে পণ্ডিত যশোরাজ নিম্নের কোন ঘরানার সঙ্গে যুক্ত? মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত। মাথায় রাখবা তিনি 1975-এ, দেখো তিনি 1975-এ পদ্মশ্রী, তারপরে হচ্ছে 1987-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান, 1990-এ পদ্মভূষণ পান, 2000 সালে পদ্মবিভূষণ পান, 2008 সালে স্বাতী সঙ্গীত পুরস্কার এবং 2010 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন। কিন্তু এত কিছু পেয়েছেন বলেই কিন্তু তিনি বেশ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পণ্ডিত যশোরাজ। ঠিক আছে, মাথায় রাখবা, এগুলো একটু পড়ে নিবা। চলো দেখো পরের পয়েন্ট বলছে যে হ্যাঁ, এখান থেকে যে 2020 সালে প্রখ্যাত নৃত্যশিল্পী ইন্দিরা বোরা পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। তিনি আসামের বাসিন্দা ইন্দিরা বোরা। তার মাথায় রাখবে তিনি সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। তাহলে ইন্দিরা বোরা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সাত্রিয়া কোথাকার? সাত্রিয়া হচ্ছে আসামের নৃত্যশৈলী, মাথায় রাখবা। দেখো 1996 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। চলে আসি লাবণী ভারতের মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য, গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আঞ্চলিক লোকনৃত্য হিতক কোথাকার? জম্মু কাশ্মীরের, মাথায় রাখবা। দেখো পশ্চিমবঙ্গের কীর্তন, 1 মিনিট, পশ্চিমবঙ্গে রয়েছে কীর্তন নৃত্য, যা হচ্ছে তোমার কি ভগবান বিষ্ণুর উদ্দেশ্য করে আর কি উদযাপন করা হয়ে থাকে। চলে আসি পরের পয়েন্ট, দেখো থাংটা মার্শাল আর্ট হলো মণিপুর রাজ্যের সঙ্গে যুক্ত। তারপরে দেখো ওয়াঙ্গালা নাচ লাহো, গুরুত্বপূর্ণ কিন্তু মেঘালয়ের লোকনৃত্য। বাঁশের নাচ চেরাওটা গুরুত্বপূর্ণ, মিজোরামের লোকনৃত্য। তারপরে হোজাগিরি ত্রিপুরা রাজ্যের লোকনৃত্য, ডালখাই উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য। আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, একটু চটপট দেখে নাও। 1 মিনিট। যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে কুচিপুড়ি নৃত্যে কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? গুরু ভেমপতি চিন্নাসত্য, মাথায় রাখবা, খুব ভালো প্রশ্ন কিন্তু। যদি বলে যে নিম্নের কোন লোকনৃত্য তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত? দেবরম নাচ, মাথায় রাখবা, এই যে দেবরম নাচ হচ্ছে তামিলনাড়ুর সঙ্গে যুক্ত বা তামিলনাড়ুর লোকনৃত্য। যদি বলে দেখো ডোল্লু কুনিঠা নৃত্য কর্ণাটকের অন্তর্গত। আকিরি ফোক ড্যান্স মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অন্তর্গত। বাগুরুম্বা এটা আসামের জনপ্রিয় লোকনৃত্য। কারাগাম গুরুত্বপূর্ণ কিন্তু, মাথায় রাখবা, তামিলনাড়ুর একটি জনপ্রিয় লোকনৃত্য। এই লোকনৃত্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে যদি বলে গাইর নাচ হচ্ছে রাজস্থানের ভিল সম্প্রদায় দ্বারা পালিত একটি তোমার হচ্ছে নৃত্য উৎসব। মাথায় রাখবে যে ভাংরা হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য। ঘুমর রাজস্থানের লোকনৃত্য। বিহু, তারপরে বিছুয়া, নাগাটা গুরুত্বপূর্ণ, বিহু গুরুত্বপূর্ণ, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ বলেই আমি তুলে দিয়েছি। একটু মাথায় রাখার চেষ্টা করবো, একটু কষ্ট হলেও বস। দেখো অনেকেরই হয়তো মানে এত কিছু পড়তে মাথায় থাকছে না, দাদা এত কিছু কি করে পড়বো। আমি বলবো একটু কষ্ট করে পড়ে নাও। দেখো 1বার 2বার করে বেশি করে তুমি ধরো 1বার জায়গায় 3বার পড়ো, রিভিশনটা করো একটু বেশি, দেখবা ঠিক মাথায় ঠেকে যাবে। যখন প্রশ্ন দেবে না, তখন অপশান দেখলে তুমি এমনিতেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে বিহু, বিছুয়া, নাগা হলো আসামের লোকনৃত্য। লাবণী তো দেখলাম মহারাষ্ট্রের লোকনৃত্য। গরবা হচ্ছে গুজরাটের। যক্ষগণ, ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যক্ষগণ কর্ণাটকের লোকনৃত্য। ফুগডি হচ্ছে গোয়ার লোকনৃত্য। তামাশা মহারাষ্ট্রের লোকনৃত্য। জাটটিন বিহার, বেশ ভালো প্রশ্ন কিন্তু, জাটটিন বিহারের জনপ্রিয় লোকনৃত্য জাটটিন। দেখো আর কয়েকটা প্রশ্ন যে পয়েন্ট আছে, যে দহিকলা মহারাষ্ট্রের লোকনৃত্য। বৈশাখ আসামের লোকনৃত্য। ছাপেলি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। তারপরে দেখো সুইসিনি রাজস্থানের লোকনৃত্য। রাসলীলা উত্তরপ্রদেশের লোকনৃত্য। আর কিকলি হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। ব্যাস,
এই যে যা করালাম তোমার এই শাস্ত্রীয় নৃত্য এইসব মানে এই টপিক থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারো, সেইভাবেই কিন্তু তৈরি করা এক একটা টপিক আমাদের তৈরি করা। ঠিক আছে, চলো এবার ম্যাথ থেকে আমরা প্রিভিয়াসের প্রশ্ন আলোচনা করে নেবো, গড়। তো এবার আমরা ম্যাথের দেখো অ্যাভারেজ অর্থাৎ গড় এই টপিকের উপর কিন্তু আমি আগের দিন একটা পার্ট করিয়েছি, যেখানে আমি কনসেপ্টের সাথে বেশ কিছু প্রশ্ন আলোচনা করিয়ে দিয়েছিলাম। তা আজকে আমরা 2018 থেকে 23 পর্যন্ত পুলিশ এক্সামের যতগুলো প্রিভিয়াসের প্রশ্ন আমি পেয়েছি সেইগুলো তোমাদের মাঝে এখানে তুলে আলোচনা করে নেবো। দেখো এর উপর গড়ের কিন্তু আরেকটা পার্ট হবে, পার্ট 1 দেখো কিন্তু আমি করাইনি, সেটা কিন্তু আমি রেখে দিয়েছি, সেটা আমি তোমাদের করিয়ে দেবো, টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তো চলো এখান থেকে দেখো প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। বলছে যদি 8 জনের একটি কমিটিতে কতজন, 8 জন, সিম্পল কনসেপ্টের উপর নির্ভর করে তুমি মানে অঙ্ক সমাধান করে দেখবে অটোমেটিক্যালি প্রশ্নের অ্যান্সার বেরিয়ে আসছে। বলছে 8 জনের একটি কমিটিতে 35 জন আর 45 জনের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়। তাহলে 2 জন পুরুষ কে, একজন আছে 35 আর একজন আছে 45, এই 2 জনের বদলে 2 জন মহিলা আসে, মানে এই 2 জন বেরিয়ে যায়, তার বদলে কি হয় 2 জন মহিলা তোমার ঢোকে। এবার বলছে তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। এদের তো এই যে 8 জনের তো নির্দিষ্ট একটা গড় ছিল, এবার সেই গড়টা নাকি 2 করে বেড়ে যায়। এই যে গড় যে 2 করে বাড়লো, গড়ের উপর একটা প্রভাব পড়লো, এই 2 করে বাড়লো, কেন বাড়লো? কারণ এই 2 জন 35 আর 45 মানে হচ্ছে তোমার 80 বছর বেরিয়ে গেল, তার বদলে অন্য কিছু ঢুকেছে, 2 জন কোনো কিছু নিয়ে এসছে, তার জন্য 2 করে বেড়ে গেছে। 2 করে গড় যদি 2 বাড়ে, প্রত্যেকের মধ্যে 2 করে বেড়ে গিয়ে তুমি বলবা 8 দুগুণে 16 বাড়তি, মানে যারা 2 জন এসছে তারা দুজনে কত নিয়ে এসছে, 80 আর 16 টোটালে 96 বছর নিয়ে এসছে। এবার বলছে ওই 2 জন মহিলার গড় কত, ওই 2 জনের গড় বার করতে হলে 2 দিয়ে সঙ্গে সঙ্গে ভাগ করে বলবা 96 এর অর্ধেক হচ্ছে 48। অপশান 1 যারা করছো দেখো এগুলো কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, অনেকে হয়তো করে নিয়েছো, একটু মিলিয়ে নাও। যারা অপশান 1 অর্থাৎ 48 করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের 2 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল মেন্স 2018 প্রশ্ন। বলছে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম মানে 17তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের গড়ের রানের অপেক্ষা 3 রান বেড়ে যায়, 17 বার খেলার পর তার রানের গড় কী হবে? দেখো বেশ ভালো কথা, এখানে বলছে সপ্তদশতম, ঠিক আছে, 16দশতম খেলেছে, যেই সপ্তদশতম খেললো আর তাতে যখন 85 রান করলো, টোটালে তো সপ্তদশতম মানে 17 হবে, 17টা ম্যাচই ধরলাম, 17টা ম্যাচ খেলেছে, সেখানে নাকি এদের যা গড় ছিল সেই গড়ের উপর প্রভাব পড়লো কি, গড় 3 করে বেড়ে গেল। কখন বাড়লো? যখন সে 17 নম্বর ম্যাচে এসে 85 রান করলো, তখন তার গড় 3 করে বাড়লো, গড় 3 করে বাড়লো। তাহলে টোটালে কত গড় বেড়ে গেছে তুমি বলবা, 17টা ম্যাচের মধ্যে 3 করে বাড়ে, 3 17 51টা হচ্ছে বাড়তি রান। এবার 51 যদি বাড়তি রান হয়, তাহলে সে তো রান করেছে 17তম ম্যাচে 85, সেখান থেকে 51 বেরিয়ে যাবে, 51 বেরিয়ে গেলে তুমি বলবা যে গড় কত ছিল, দেখো এখান থেকে 51 বেরিয়ে গেলে তুমি বলবা গড় ছিল 34। তাহলে 34 করে চলছিল কততম, 17তম ম্যাচ পর্যন্ত তাদের গড় হচ্ছে 34। তাহলে এবার বলছে যে 17 বার খেলার পরে তার রানের গড়, তারপরে কী হবে, 3 করে 3 বার বাড়বে আরও, 34 আর 3 তুমি বলবে যে দাদা 37 হবে। দেখো অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? দেখো পরে এই প্রশ্নটা কি বলছে, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এটা ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। দেখো এগুলো কিন্তু একদম অরিজিনাল। তোমার যদি আমার উপর একটু সন্দেহ মনে হয় যে দাদা তুমি সঠিক প্রশ্ন করাচ্ছি কিনা, তুমি যে কোনো প্রিভিয়াসের প্রশ্ন তুলে সেখান থেকে দেখো যে গড়ের প্রশ্ন ঠিকঠাক সেটা আছে কিনা, একদম সেম টু সেম সেই প্রশ্ন সেই অপশানই রয়েছে, ঠিক আছে, সেইভাবেই তৈরি করা, কোনো রকমের কোনো মানে ছলচাতুরি নেই, ঠিক আছে। একটু আমার উপর বিশ্বাস এবং ভরসা রেখে 7টা দিন আমার সঙ্গে প্রিপারেশান নাও, পড়াশোনা করো, তারপরে তুমি দেখো, আমি তো তোমাকে বলছি যে এক্সামটা আমি তোমাকে পাস করিয়ে দেবো, আমি দায়িত্ব যখন নিয়েছি, দায়িত্ব আমি তোমাদের ঠিক ভালোভাবেই পালন করবো। দেখো বলছে পরপর 7টি সংখ্যার গড়, আমরা থোড়ি জানি যে 7টি সংখ্যা কত, পরপর বলেছে, দেখো 2, 3, 4, 5, 6, 7। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখনই পরপর বা সম পার্থক্য বলবে তখনই তাদের গড় হবে মাঝখানেরটা। দেখো 7খানা, তাহলে এদিকে 4টে বাদ দাও,
এই 3টে বাদ দাও, আর এদিকে 3টে বাদ দাও, দেখো এইটা হবে গড়। আর গড় যা হবে মাঝের সংখ্যাটাও তাই হবে, মানে মাঝের সংখ্যাটা দেখো 7টি সংখ্যার গড় 20 তো, তাহলে মাঝে যে থাকবে তার মানই, মানে সেই সংখ্যাটার মান 20 হবে। বোঝা গেল? তাহলে বলছে বৃহত্তম সংখ্যা দেখো পর বলেছে, তাহলে 20-র পরে 21, 22, 23 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে সব থেকে বড়টা হচ্ছে 23, তাই না? পর যেহেতু বলেছে। দেখো বলছে যে 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20, বেশ ভালো কথা। কতজন ছেলে? 16 জন ছেলে আছে, তাদের গড় নাকি 20 করে। বলছে তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসলো, এর সঙ্গে আর একজন নতুন মেয়ে যোগ হলো, যেই না একটি নতুন গার্ল যোগ হলো অমনি 2 বছর করে বেড়ে গেল, গড় 2 বছর বেড়ে গেছে। গড়ের উপরে 2 বছর করে প্রভাব পড়েছে, তাহলে সবার উপরে 2 করে প্রভাব পড়বে। 16 আর 1 17 জন, 17 দুগুণী 34, এটা হচ্ছে বেশি এসেছে। কেন বেশি এসেছে? একজন মেয়ে ঢুকেছে তাই। তাহলে মেয়েটার বয়স কী হবে? দেখো মেয়েটা যদি 20 বছর নিয়ে আসতো, গড়ের উপরে কোনো প্রভাব পড়তো না, কারণ গড় তো 20, গড় 20 মানে সবার 20 20 20 20 20 20 20 করে আছে, তাই না? মেয়েটা যদি 20 বছর আনতো, তাহলে গড় তো সেম থাকতো, 20 থাকতো। তাহলে এবার দেখো মেয়ে তো 20 এনেছেই, গড় তো সেম রয়েছেই, তারপরে গড় 2 বেড়ে গেছে, মানে মেয়েটা আরও সবার 2 2 করে, অর্থাৎ 34 বেশি নিয়ে এসছে। 20 আর 34 তুমি যোগ করে বলবো দাদা 54, মেয়েটার বয়স কত? 54 বছর। বুঝতে পারছো তো? দেখো কোনো রকমের কোনো XY Z ধরে কিন্তু, মানে এই অঙ্কের কিন্তু গণিতের ভাষায় করতে গেলে না অনেকে টোটাল বয়স বার করে নিয়ে তারপরে মেয়েটার বয়স এক্স এরকম ধরে নিয়ে কিন্তু অনেকে করে, কিন্তু আমি বলবো কনসেপ্ট তুমি আগে বোঝো, বুঝে কনসেপ্টের উপরে জোর দাও, দেখো অটোমেটিক্যালি তুমি খাতা পেন ছাড়াই কিন্তু অ্যান্সার করতে পারো। দেখো 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? সিম্পল, বলেছে যে 6খানা সংখ্যা যাদের গড় 17 রয়েছে, তাহলে এই 6খানা সংখ্যার যোগফল কত? দেখো 17 গড় মানে কি সবার 17 17 17 17 17 করেছে, তাহলে 6খানা 17 যোগ করো, 6খানা 17 যোগ করাও যা, 17 দিয়ে 6 গুণ করাও তাই, 6 17 102, অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা, এটা হচ্ছে WB কনস্টেবল মেন্স 2023-এর প্রশ্ন। কি বলছে দেখো, বলছে 11 জনের একটি ক্রিকেট টিমে ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর এবং উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুইজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স, মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কমে যায়, টিমের গড় বয়স কত বছর? দেখো সিম্পল, তুমি বোঝো যে কতজন ছিল দাদা? 11 জন ছিল, তার মধ্যে থেকে 2 জন বেরিয়ে গেছে, একজন 33 নিয়ে বেরিয়ে গেছে, আর একজন 33-এর থেকে 3 বেশি অর্থাৎ 36 নিয়ে বেরিয়ে গেছে। আর যেই না বেরিয়ে গেছে, গড়ের উপরে একটা প্রভাব পড়লো, কি গড় 1 করে কমে গেল। সিম্পল, তুমি এবার দেখো গড় যদি 1 করে কমে যায়, তাহলে তুমি এখানে বলবা কি জন্য কমলো? এই 33 আর 36 চলে যাওয়াতে কমে গেছে। কতজন আর গড় কমে গেছে? মানে 2 জন তো বেরিয়ে গেছে, তাহলে এই 9 জনের উপরে প্রভাব পড়েছে, কি 9 জনের কাছ থেকে 1 করে কমে গেছে। তার মানে এই 9 জনের কাছ থেকে 1 করে কমে যাওয়ার মানেটা কি? মানে এরা 9 বেশি নিয়ে চলে গেছে, সেই জন্যই তো 9 জনের কাছ থেকে 1 করে কমে গেছে। তাহলে আমরা যদি বলি দাদা, আমাদের জানতে হচ্ছে যে টিমের গড় বয়স কত বছর ছিল। দেখো এদের কাছ থেকে যদি আমরা 9টা ঝেড়ে বাদ দিয়ে দিই, তাহলে পরে যা থাকবে সেটা তো এদের 2 জনের বয়স থাকবে, আর তাকে 2 দিয়ে ভাগ করলে পরে যে গড়টা পাওয়া যাবে সেটা তো তখন তারা এর মধ্যে ছিল, তখন তাদের গড় ছিল। সঙ্গে সঙ্গে তুমি বলবা যে এখানে দেখো 30 30 60, আর এদিকে তোমার হচ্ছে 6 3 9, তার মানে 69 থেকে তুমি 9টা এদের দিয়ে দিলে, তাহলে যে তোমার হচ্ছে তোমার কত থাকছে? 60 থাকছে। এই 60 তো 2 জনের বয়স, তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 30 যে গড়টা ছিল সেটা যখন তারা একসঙ্গে ছিল তখন কিন্তু সবার 30 করেছিল, অর্থাৎ এখানে সঠিক উত্তর 30 হয়ে যাচ্ছে, অপশান 4। বোঝা গেল বিষয়টা? বুঝতে পারলে তো? যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে আমাকে। দেখো বলছে 2টি সংখ্যার গড় 9, বেশ ভালো কথা। বলছে অন্য 3টি সংখ্যার গড় 4, বলছে এই 5টি সংখ্যার গড় কত? দেখো ওরা বলছে যে 2টি সংখ্যা রয়েছে তাদের গড় নাকি এখানে 2টি সংখ্যা তাদের গড় 9, আর বলছে অন্য আর 3টে সংখ্যা রয়েছে, 3টে সংখ্যা তাদের গড় 4। এবার বলছে যে এই 5টি 2টি আর 3টি 5টি টোটালে 5টি সংখ্যার গড় কত সেটা আমাদের বার করতে বলেছে। সিম্পল, তুমি সবসময় ধরবা যে ছোটোটা, আমি ধরলাম ছোটোটা, অথবা তুমি যা খুশি ধরতে পারো, 4 5 6 7 যা খুশি ধরতে পারো। তুমি এখানে ধরে নিলে যে টোটালে সবার গড় হচ্ছে 4, আমি ধরে নিলাম 4, তাহলে 4 যদি হয় তাহলে এদের দুজনার তো 4 4 করে থাকার কথা, কিন্তু এরা 9 9 করে নিয়েছে, মানে কত কত করে বেশি নিয়েছে? তুমি সঙ্গে সঙ্গে বলো দা 5 5 করে দুজনা 10 বেশি নিয়ে ফেলেছে, তাই না? আর এদের তো ঠিক আছে, তাহলে এই যে 10টা বেশিটা,
এই যে 10 যে বেশিটা, এই বেশিটা তো সমান ভাগে 5 জনের মধ্যে ভাগ করে তবেই তো আমরা বলবো যে 5 জনের গড় এটা। তাহলে এই 10 যদি 5 জনকে ভাগ করে দাও সমানভাবে, তাহলে সবাই 2 করে পাবে, তাহলে গড়েও 2 করে পাবে। মানে আমি বলে দিয়েছিলাম দেখো প্রথম দিনই যে কনসেপ্ট বোঝানোর সময়, যে প্রত্যেকে যেটা করে পায় বা প্রত্যেকের ভাগে যতটা করে পরিমাণ পড়ে সেইটাই কিন্তু গড়ের উপর প্রভাব পড়ে। তাহলে প্রত্যেকে 2 করে বাড়বে, তাহলে গড়ের সাথেও 2 বেড়ে যাবে। তুমি সঙ্গে সঙ্গে বলবে দা 5 জনের গড় হয়ে যাবে 6। বিষয়টা বুঝতে পারলে? দেখো চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো দেখো যে কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স এত বছর। বলছে 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক নতুন ভর্তি হওয়ায় তাদের গড় নাকি 15.5 বছর হয়ে যায় নতুন সদস্যের বয়স। দেখো সেম প্রশ্নই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কেপি কনস্টেবল মেন্স 2023। দেখো আমি যে প্রিভিয়াসের প্রশ্নগুলো তো ঘেটে দেখেছি, মানে আমার মানে ঘেটে পুরো একদম ঘেটে ঘ হয়ে গেছে তোমাদের এই ডব্লিউবিপি কেপি বলো এই প্রিভিয়াসের প্রশ্নগুলো। এবার সেই প্রশ্ন বেশিরভাগই সব মানে বেশিরভাগই কি মানে প্রায় প্রশ্নই সব প্রায় 99% প্রশ্নই দেখছি এই টাইপের প্রশ্ন, ঠিক আছে। আর এর উপরেই যে আমি কনসেপ্টটা বললাম তোমাদেরকে শিখিয়ে দিয়েছি প্রথম দিন, সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করে তুমি 99% মানে 99% এই টাইপের অঙ্কই কিন্তু সলভ করে ফেলতে পারবা। সেই জন্য আমি তোমাদের ওই কনসেপ্টটাই করেছি। এবার দেখো পার্ট 1 বলে আমি একটা ক্লাস রেখেছি, সেখানে কিন্তু আরেকটু আলাদা টাইপের বেসিক কনসেপ্ট আমি ধরাবো। সেটা আমি ভাবছিলাম যে যদি কারোর কোনো প্রবলেম হয়, যে আমি যেটা বোঝাচ্ছি এই কনসেপ্টটা কেউ যদি বুঝতে না পারো, তাহলে তাদের জন্য ওই কনসেপ্টটা ধরিয়ে দেবো। ওটা কিন্তু এর থেকেও আরও বেশি সহজ একটা কনসেপ্ট ছিল। এবার তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না আমি, তোমরা তো কিছু বলছো না, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই কনসেপ্টটা। তাহলে চলো ঠিক আছে, এইভাবেই চলুক। দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা কতজন? 35 জন সদস্য রয়েছে। এবার তাদের গড় নাকি বলছে 15.2। বেশ ভালো কথা। এবার বলছে 14 বছর বয়সী একজন সদস্য চলে গেল। কত বছর? যার 14 বছর ছিল সে চলে গেছে, আর সে চলে গিয়ে অপর একজন এসেছে, তাতে একটা প্রভাব পড়লো গড়ের উপরে, তখন তাদের গড় হয়ে গেল কত? 15.5 হয়ে গেল। মানে কত বেড়েছে? তুমি বলবা যে দাদা 0.3 করে বেড়ে গেছে। এই 0.3 বাড়ার কারণ কি? কারণ 14 বেরিয়ে গিয়ে অন্য একজন এসছে, যে এসছে সে যদি 14 নিয়ে আসতো গড়ের উপর কোনো প্রভাব পড়তো না, কিন্তু যে এসছে সে 14 তো আনবেই, তার সাথে 0.3 করে 35 জন, একজন চলে গেছে তারপর 35 জনে রয়েছে, এক্সট্রা করে কেউ যোগ হয়নি। তাহলে 35 জনের মধ্যে 0.3 করে তুমি গুণ করো, মানে যোগ করে, মানে সব 35 জনের কাছে যদি 0.3 করে বাড়ে, তুমি একবারে 0.3 দিয়ে গুণ করে বলবা দাদা যে কত হচ্ছে 3 35 সঙ্গে হচ্ছে কত 105। 105 মানে 10.5। লেখাটা হচ্ছে না, দেখো 10.5। এই 10.5 বছর বেশি নিয়ে এসছে, যে এসছে সে তো 14 তো আনবেই, তার সাথে আরও 10.5 বেশি নিয়ে এসছে, মানে 14 আর 10 হচ্ছে 24, 24.5 নিয়ে এসছে। মানে যে এসছে নতুন সদস্য, তার বয়স কত? 24.5। বোঝা গেলে? মানে বোঝা গেল কি? দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে যে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। দেখো তুমি কি জানো যে 3টে সংখ্যা কি কি? জানি না, আমরা ধরবো। আমরা দেখো আগে কি ধরবো। এখানে বলছে যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ আর তৃতীয়টা 3 গুণ। মানে আমরা যদি তৃতীয়টা 1 ধরি, তাহলে দ্বিতীয়টা নাকি তৃতীয়টা 3 গুণ, মানে দ্বিতীয়টা 3 হবে, আর দ্বিতীয়টা নাকি প্রথমটার দ্বিগুণ, মানে 1.5 হবে। বোঝা গেল বিষয়টা? এইটুকুই ছিল অঙ্কের বোঝার বিষয়, আর কিচ্ছু না। এবার দেখো তাহলে এদের গড় কত, সঙ্গে সঙ্গে তুমি যোগ করে 3টে সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ করে বলবা দেখো তোমার হচ্ছে 4 আর এদিকে 5, 5.5 মানে 5.5। এবার একে 3 দিয়ে ভাগ করলে আমাদের এদের গড় বেরিয়ে গেল 3টে সংখ্যার। কিন্তু ওরা বলছে না না আমরা ওসব কিছু জানি না, গড় হচ্ছে 44। তাহলে আমরা বলবো এইটা সমানই 44। 1 সমান কত? দেখো একটু লিখতে প্রবলেম হয়ে যাচ্ছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। 1 সমান হবে গুণ দিয়ে এটা উল্টে যাবে, ওপরে 3 আর নিচে 5.5। আর আমাদের জানতে চেয়েছে যে বড় সংখ্যাটি কত। দেখো বড় সংখ্যাটাই বার করতে যাও। বড় সংখ্যা এর মধ্যে কোনটা তোমার দেখে মনে হচ্ছে? 1.5, 3 আর 1 এর মধ্যে বড় কে? 3 বড়, ইন্টু 3 হবে। এখানে লিখতে একটু প্রবলেম, দেখো এই জায়গাটাই মানে গুণ 3 হবে এর পরে। বোঝা গেল বিষয়টা? একটু দেখে নাও। তাহলে এবার কাটাকাটি করো। দেখো আমি নিচে আবার এখানে লিখছি দরকার হয় 44 ইন্টু 3/5.5 ইন্টু 3। দেখো 11 দিয়ে কাটলে হচ্ছে 5 11 55, মানে এখানে 0.5 থাকছে,
4 11 তোমার হচ্ছে কত 44 হচ্ছে। এবার দেখো, এবার 3 4 12, 3 12 36, 36কে হাফ দিয়ে ভাগ করলে হয় 72। বুঝতে পারলে? তাহলে আমাদের 72 সঠিক। দেখো কি করে আসলো। 36কে যদি আমরা হাফ দিয়ে 0.5 দিয়ে ভাগ করি, এবার এই দশমিক তুললে পরে কি হয়, ওপরে গিয়ে 10 হয়ে যাবে। দেখো 5 দুগুণি 10, 2 36 দুগুণি 72, অর্থাৎ অপশান 4 আমাদের হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা কি বলছে দেখো। বলছে একটি পরিবারের 6 জন সদস্যদের গড় বয়স হচ্ছে 25 বছর। বলছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর। বলছে তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল। দেখো সিম্পল, তুমি ধরো যে 6 জন সদস্য আছে, বলেই দিচ্ছে যে তাদের গড় হচ্ছে 25 বছর। বলছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ সব থেকে ছোট একজন সদস্য রয়েছে যার বয়স হচ্ছে 5 বছর। বলছে তার জন্মের সময় 5 বছর আগের কথা বলছে। দেখো 5 বছর আগে কজন ব্যক্তি ছিল, 5 জন ব্যক্তি ছিল। তাহলে 5 জন ব্যক্তির 5 বছর আগে কী হবে, সবার কাছ থেকে 1 বছর করে কমে যাবে। এবার সবার কাছ থেকে যদি 1 করে কমে, তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা গড়ের উপরেও একটা প্রভাব পড়বে, যে সবার কাছ থেকে যেটা কমে গড়ের কাছ থেকেও সেটা কমবে। তুমি বলবা দাদা 25 থেকে 1 কমে 24 বছর। 5 বছর আগে সদস্যদের কত ছিল গড় বয়স, 24 বছর করে। দেখো অপশান 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো দেখো কি বলছে পরের প্রশ্নটা। বলছে এ ও বি এর গড় আয় এত টাকা, বেশ ভালো কথা। বি সি এর গড় আয় এত টাকা, এ সি এর গড় আয় এত টাকা, 3 জনের গড় আয় কত। দেখো 3 জনের গড় আয় বলেছে, তুমি সব টোটাল টাকাকে ভাগ করে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবা। দেখো এগুলো তুমি মুখে মুখে করতে পারবা, যে 3000 আর 3000 6000, 6000 7 8000, 8000 টাকা, আর এইদিক হচ্ছে 300 আর 700 1000, 9000 টাকা। 9000 টাকাকে তুমি হচ্ছে 3 জনের মধ্যে ভাগ করে দাও, 3000 করে পাবে গড়ে। গড়ে কত 3000 করে পেয়ে যাবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নটা কি বলছে, যে 3টি সংখ্যার গড় হচ্ছে 77। বলছে প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ। 3টি সংখ্যা নির্ণয় করো। দেখো আমরা 3টে সংখ্যা জানি না, তাহলে আমরা যদি এখানে আমরা দেখি, দেখো আগে কোনটা ধরবা। বলছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে আগে আমরা তৃতীয় সংখ্যা যদি 1 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 2। সেটাই বলছে যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। আর বলছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে 4, এর দ্বিগুণ এটা। বুঝতে পারলে বিষয়টা? এবার দেখো বলছে 3টি সংখ্যা নির্ণয় করো। দেখো এদের 3 জনের গড় বলছে ওরা কত 77 বলছে, কিন্তু আমরা দাদা দেখতে পাচ্ছি যে 3 জনের গড় কত। তুমি বলবা যে 4 আর 2 6 এর 7, 7/3। 3 জনের গড় 7/3, ওরা বলছে না না ওসব আমরা জানি না, 7/3 3 জনের গড় হচ্ছে 77। ব্যাস, তাহলে 1 সমান কত, দেখো এটা উল্টে যাবে, উপরে 3 আর নিচে 7 আসবে। তাহলে এটা তুমি কেটে দাও, কেটে দিলে তুমি এখানে বলবা 11 3 11 33, 1 ইউনিট সমান যদি 33 হয়, তাহলে 4 ইউনিট সমান কত, 1 মিনিট, হ্যাঁ 4 ইউনিট সমান কত, আর 2 ইউনিট সমান কত, আর 1 ইউনিট সমান কত। দেখো 4 ইউনিট সমান, তুমি যদি 4 দিয়ে 33কে গুণ করো কত হচ্ছে বলো তো বস। 3 4 12, 120, আর 3 4 12, 120 আর 12 যোগ করলে 132। 132 কি অপশনে আছে দেখো তো, ঠিকঠাক করলাম তো? হ্যাঁ 132 তো রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এটাই সঠিক উত্তর হবে, আমরা ঠিকই করেছি। অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো দেখো এই প্রশ্নটা কিন্তু আমি আগের দিন করিয়ে এসেছি, এটা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি কিন্তু আমাকে কমেন্টে জানাবা সঠিক উত্তর কী হবে। দেখো চলো, গণনা করে দেখা যায় যে 75 জন বালিকার গড় ওজন 47 কেজি। পরে দেখা যায় যে একজন বালিকার ওজন লেখা হয়েছে 45 কেজি, অথচ তার প্রকৃত ওজন কিন্তু 25 কেজি। তাহলে 75 জন বালিকার দলের প্রকৃত ওজন কত, গড় ওজন কত সেটা আমাদের বার করতে বলেছে। আর বলেছি যে দশমিকের পর 2 অঙ্ক অবধি না গণনা করো। দেখো সিম্পল, তুমি এখানে বোঝো দাদা, কতজন বালিকা ছিল 75 জন বালিকা, আর তাদের গড় ছিল কত 47। বেশ ভালো কথা, 47 হবে, হ্যাঁ একটু দেখে নাও 47, ঠিক আছে। এবার বলছে এর মধ্যে একজন বালিকার ওজন ধরা হয়েছে 45 কেজি, আসলে তার ওজন 45 কেজি নয়, আসলে তার ওজন হচ্ছে 25 কেজি। তাহলে পরে এবার যদি ভুলটা সংশোধন করে নেওয়া হয়, এবার যদি তাকে সেই 45 কেজি ওজনের বালিকাটাকে নেওয়া হয়, তাহলে পরে গড়ের উপর কী প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। কারণ ছিল 45, সেই অবস্থাতেই ছিল 47 সবার গড়। এবার যদি 45টা সরিয়ে দিয়ে যদি আমরা 25টা নিই, প্রকৃত ওজনটা নিই 25টা, তাহলে নিশ্চয়ই গড়ের উপর প্রভাব পড়বে। দেখো যখন 45, এখন যদি 25 নিই, তাহলে কত আমাদের কম চলে যাচ্ছে, 20 কম চলে যাচ্ছে, তাই না?
মানে 20 বাদ হয়ে যাচ্ছে। তাহলে এই 20 যেটা বাদ হলো সেটা তো 75 জনের মধ্যে সমানে যতটা করে এক একজনের ভাগে বাদ যাবে সেইটাই তুমি বলবা দাদা গড় থেকে সেইটা বাদ গিয়ে প্রকৃত গড় মানে সেটা দাঁড়াবে। বুঝতে পারলে বিষয়টা আমি কি বলতে চাইছি? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যে 20টা 75 জনের মধ্যে ভাগ করে দাও। দেখো 75 দিয়ে তুমি যদি 20কে ভাগ করো, দেখো দশমিক নিয়ে একটা শূন্য, তুমি বলবা দাদা একটু দেখে নাও 3 75, দেখো 2 75 যাবে, 75 দুগুণে 150 হবে, তাহলে এখানে 50, দশমিকের জন্য শূন্য, আর দেখো 6 75 কত, 6 75 হচ্ছে 450, তার মানে তোমার হচ্ছে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে যে 0.26। দেখো এখান থেকে 0.26 তুমি যদি বাদ দাও তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখো 47 থেকে 26 বাদ দিলে তোমার দাঁড়াচ্ছে কত, 46, 46 পয়েন্ট তোমার কত এখানে 74 মানে 74 দাঁড়াচ্ছে। তাই দেখো 46.74 কোথায় রয়েছে, 46.73 দিকে দেখো 73, দেখো কাছাকাছি কিন্তু এই 73ই হবে আমাদের, তাই না? 74 আমরা পেয়েছিলাম। আমি একটু মানে তাড়াতাড়ি করলাম, তুমি দেখে নাও, মানে মুখে মুখে করলাম তো হিসাবটা, দেখে নাও 73 হবে না 74 হবে, একটু সেটা দেখে আমাকে কমেন্টে জানিও। দেখো পরের প্রশ্নটা কি বলছে, দেখো বলছে যে 3টি সংখ্যার গড় হচ্ছে 80। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 কম, ছোট সংখ্যাটি কত? দেখো তুমি কি জানো যে 3টে সংখ্যা কত? জানি না। এখানে বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। এই যে কম বেশি যে কথাগুলো এসেছে তখন আসলে পরে না আমাদের ওই একজনের ওজনটা, মানে এখানে তো কি বলছে, সংখ্যা বলছে, তাহলে একজনের মানটা আমাদের এক্স ধরে নিতে হবে। দেখো বস আমি তো বলেই দিচ্ছি আমাদের টার্গেট কিন্তু যে অঙ্ক আমরা খুব দ্রুত কিভাবে সমাধান করব এবং সঠিকভাবে একটা নির্দিষ্ট কনসেপ্টের মাধ্যমে যে কিভাবে খুব সহজে করে নেওয়া যায় সেইটা কিন্তু আমাদের লক্ষ্য। এবার যেখানে যে প্রসেসটা আমাদের কাজে লাগবে সেটা আমরা সেখানে সেটা লাগাবো, যেখানে ডিজিট সাম অ্যাপ্লাই হবে ডিজিট সাম অ্যাপ্লাই করবো, তাই না? যেখানে শর্ট মানে খুব তাড়াতাড়ি আমরা যাতে অঙ্কগুলো করে নিতে পারি, কারণ পরীক্ষার সময় আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, তাই না? তাহলে এখানে দেখো তুমি যদি এখানে বলো যে আমরা তৃতীয় সংখ্যাটি যদি আমরা এক্স ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে যে তার 3 গুণের থেকে 10 কম, মানে 3x মাইনাস 10। বুঝতে পারলে? একটু লিখতেই প্রবলেম, 3x মাইনাস 10 হলো। আবার বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি। দেখো এর দ্বিগুণ কী হবে, 6x মাইনাস 20, আর 6x মাইনাস 20 থেকে 10 বেশি মানে 6x মাইনাস 20 প্লাস 10, তাহলে তুমি বলবা 6x আর মাইনাস 20 প্লাস 10 মানে 6x মাইনাস 10, তাই না? বিষয়টা বুঝতে পারলে? এর দ্বিগুণের থেকে তুমি 10 বেশি যোগ করো, দেখো এইটাই আসবে। তাহলে এবার দেখো তুমি এগুলো যদি শুধু যোগ করে দাও তাহলে পরে এটা সমান তুমি বলতে পারো যে 3 জন আছে তাদের গড় 80 করে সমান, তাই না? এবার দেখো সঙ্গে সঙ্গে বলা 6x আর 3x তোমার 9x আর এদিকে x মানে 10x। একটু লেখাটা ঘিজিমিজি হয়ে গেল বস, একটু একটু দেখে নাও। আর মাইনাস এদিকে দাঁড়াচ্ছে কত, 10 10 মাইনাস 20, আর এটা সমান দাঁড়াচ্ছে কত, 3 8 24 মানে 240। একবারে গুণই করে দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে বলবা দাদা 10x সমান, আমি বলবা যে এটা ওপাশে গিয়ে যোগ হয়ে যাবে 260 হয়ে যাচ্ছে। এখানে কাটলে পরে x এর মান দাঁড়াচ্ছে 200, এই সরি শুধু 26 দাঁড়াচ্ছে। 1 মিনিট, হ্যাঁ, x এর মান দাঁড়াচ্ছে শুধু 26। এবার দেখো এর মধ্যে ছোট কোনটা, দেখো 6x মাইনাস 10 এটা ছোট না 3x মাইনাস 10 না শুধু x ছোট? সঙ্গে সঙ্গে বলবো শুধু xই ছোট, কারণ 3x মানে 326-এর সাথে গুণ করে 326 থেকে যদি তুমি 10 বাদ দাও কখনোই সেটা 26-এর থেকে ছোট হবে না, মানে ছোট সব থেকে xই, অর্থাৎ 26 আমাদের সঠিক উত্তর। দেখো অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। চলো ম্যাথের দেখো কেমন লাগলো ক্লাসটা, যদি দেখো কোনো জায়গায় যদি তোমার কোনো বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? চলো এবার জিআইয়ের প্রশ্নগুলো আমরা দেখে নিই। তো এবার আমরা জিআই থেকে দেখব মিসিং নাম্বার অর্থাৎ লুপ্ত সংখ্যা নির্ণয়। দেখো এই টপিকের উপর কিন্তু আমি আগের দিন একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে বেশ কিছু প্রশ্নের সাথে আমি কিন্তু কনসেপ্ট বলতে কি মানে যেভাবে এগুলো সমাধান করতে হয় সেই কৌশলটা দেখিয়ে দিয়েছিলাম। দেখো এই যে টপিক না, এই টপিকের নির্দিষ্ট কোনো একটা কনসেপ্ট নেই যে তুমি একটা কনসেপ্ট শিখে গেলে তার উপর ভিত্তি করে সমস্ত প্রশ্ন তুমি সমাধান করতে পারবে, ঠিক আছে? দেখো তবুও কিন্তু আমি তোমাকে কিছু কৌশল দেখিয়ে দিয়েছিলাম, তবে এই ভিডিওতে আমি তোমাকে বেশ কিছু কৌশল দেখিয়ে দেবো যে কি করে তুমি ধরতে পারবে যে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে
কি সংখ্যাটা আসবে সেটা তুমি কি করে ধরবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলো দেখো প্রথম প্রশ্নটা এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। দেখো যখনই এরকম বৃত্তর মধ্যে এরকম ভাগ করে দেয়া থাকবে, ঠিক আছে, যতগুলোই ভাগ থাকুক না কেন, এই যে ভাগ করার একটা ভাগে আর কি যখন জিজ্ঞাসা জায়গায় কি আসবে এটা বার করতে বলবে, সেই জিজ্ঞাসাটা তুমি ধরো, মানে ছোট থেকে বড় হিসেবে ধরবা। এখানে দেখতে পাচ্ছি জিজ্ঞাসা আগে আসছে 66, মানে ওই নাম্বার সিরিজ যেভাবে করতে না সেইভাবে তুমি পাতিয়ে নেবে 198 আর এদিকে রয়েছে 594। এবার এদের পার্থক্য খুঁজে বার করো। দেখো 66 থেকে হলো তোমার কত 198, মানে 198। দেখো অনেকটা পার্থক্য, তাহলে এর সঙ্গে কোনো কিছু হয়তো গুণ করে এসে, দেখো 3 গুণ করলে পরে 3 6 18 8 হাতে 1 18 কে 19, বাহ 3 গুণ করে চলে আসলো এটা। দেখো এর সঙ্গে যদি তুমি 3 গুণ করো, 3 এটা 24 4 হাতে 2 3 নং 27 আর 2 29 2 3 2 5, বাহ চলে আসলো। মানে এখানে যে সংখ্যাটা হবে তার সঙ্গে 3 গুণ করে 66 হতে হয়েছে। তার মানে তুমি সঙ্গে সঙ্গে বলবে 22 হবে সংখ্যাটা, কারণ 22ই তো একমাত্র সংখ্যা যার সঙ্গে 3 গুণ করলে 66 হয়। বিষয়টা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে অপশান 4, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো দেখো এবার পরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন। দেখো আমাদের জানতে চেয়েছে এই জিজ্ঞাসার জায়গায় কি হবে। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানকার যে সংখ্যাগুলো মাঝখানে রয়েছে সেগুলো কিন্তু আহামরি বেশি বড় সংখ্যা নয়, তাহলে হয় যোগ করে বিয়োগ, না হলে গুণ করে ভাগ করে এরকম কিছু সম্পর্ক। দেখো তুমি সঙ্গে সঙ্গে বলবা যে এই দুটো যোগ করলে হয় 11, 11-র সঙ্গে 2 যোগ করলে হচ্ছে না। চলো আচ্ছা তুমি এখানে লক্ষ্য করো তো, দেখো তো এই দুটো গুণ করলে কত হচ্ছে, 5 ছক 30, 30কে যদি 2 দিয়ে ভাগ করো 15 চলে আসছে। দেখো 6 7টা 42, 42কে 6 দিয়ে ভাগ করলে 7 আসে, আর 4টা 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 চলে আসে, 8 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো অপশানে রয়েছে অপশান 2, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরে প্রশ্নটা দেখো, সঙ্গে সঙ্গে কি বলেছিলাম যে ছোট থেকে বড় হিসেবে তুমি নাম্বার সিরিজ অনুযায়ী সাজিয়ে নেবে। দেখো প্রথমে একটু লেখার চেষ্টা করছি। দেখো 1 3 9 23 53 রয়েছে, তারপরে 115 115 আর কি, তারপরে 241, তারপরে আমাদের জিজ্ঞাসা। দেখো 1 থেকে 3 হলো, তুমি বলবা দাদা পার্থক্য কিন্তু এদের কতর পার্থক্য, 2-এর পার্থক্য। এখানে তুমি যদি দেখো 7-এর পার্থক্য, এখানে দেখো অনেক বেশি পার্থক্য, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা পার্থক্য নয় একটু গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখি। দেখো এর সঙ্গে যদি তুমি 2 গুণ করো, 2 2 অক্ষে 2 যোগ 1, আচ্ছা 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6 যোগ 3 হলো। 9-এর সঙ্গে দেখো 2 গুণ করো 18 যোগ 5 23, বাহ। এবার দেখো মানে গুণ 2 যোগ বিজোড় সংখ্যা 1 হয়েছে, 3 হয়েছে, 5 হয়েছে, এবার 7 হবে। দেখো 23 দুগুণি কত, 23 দুগুণি তুমি বলবা দাদা 46, 46 আর 7 হতে 53। ঠিক একই রকম এর সঙ্গে 2 গুণ করে তোমার হচ্ছে 7, তাহলে 9 হবে। এর সঙ্গে 2 গুণ করে 11, এর সঙ্গে 2 গুণ করে 13 যোগ করতে হবে, তাহলে 24-এর সঙ্গে 24 তো নয় সরি 241 সাথে তুমি যদি 2 গুণ করে 11 যোগ 13 যোগ করো তাহলে উত্তর চলে আসবে। দেখো সঙ্গে সঙ্গে বলবা যে 2 আর 8 এদিকে 4, এর সঙ্গে 13 জুড়ে দিলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে 5 9 4, মানে 495 হয়ে যাচ্ছে। সঠিক উত্তর অপশান 1-এই রয়েছে। দেখো 495, বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাকে একটু ধরে নিতে হবে। চলো এটা দেখো, দেখেই তুমি এটা অ্যান্সার করতে পারবা। এখানে কি হচ্ছে দেখো, সঙ্গে সঙ্গে বলবো দাদা 14-র স্কোয়ার হয়ে যাচ্ছে 496, তাহলে 121 হবে কত 11-র স্কোয়ার, তাই না? 11 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো অপশান 2 এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তোমরা যারা 2, মানে এগুলো তো আমি দিয়েছিলাম অবশ্য টেলিগ্রামে, তোমরা যারা করেছো তারা একটু মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্ন, বলো কি হবে। দেখো এই কোণাকাটি বরাবর যোগ করে দেখবা আর এই কোণাকাটি বরাবর যোগ করে দেখবা যে একই সংখ্যা আসে কিনা। দেখো 3 2 5 6 7, এখানে এই দুটোই তো তোমার হচ্ছে হয়ে যাচ্ছে কত, তোমার হচ্ছে 8 হয়ে যাচ্ছে, হবে না। একটা জিনিস দেখো এবার এই বরাবর দেখো 3 আছে, কিছু নেই, এটা আছে, এটা। আচ্ছা দেখো 3 থেকে কি হবে, এখানে তার থেকে কি গুণ করে এটা আসবে, তার সঙ্গে কি গুণ করে এটা আসছে। দেখো তুমি যদি একটু লক্ষ্য করো, যদি এখানে তুমি দেখো এখানে এমন একটা ডিজিট বসাও যার সাথে 3 গুণ করে এককের ঘরে 2 আসে, 6 বসালে হবে না। এই ক্ষেত্রে তোমার কিন্তু অপশনকে কাজে লাগাতে হবে। 5 বসালে হবে না, 8 বসালে 3 এটা 24 হবে না, 2 আসে, 4 বসালে 3 4 12, হ্যাঁ দেখো যদি এখানে 4 বসাও 3 4 12 2, এই যে 2 আসলো হাতে 1, 3 দুগুণে 6 রেখে
7 হচ্ছে না, তাহলে এখানে আমাদের কোন লজিকটা কাজ করছে সেটা আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। দেখো তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি আমরা দেখো 3 × 24, ঠিক আছে। হ্যাঁ দেখো এর সঙ্গে যদি আমরা 3-এর সঙ্গে যদি 8 গুণ করি 24 চলে আসছে। 24-এর সাথে যদি 8 গুণ করি 4 × 32 2 আর 8 × 2 = 16, 16 আর 3 19। বাহ, এর সঙ্গেও 8 গুণ করে এটা চলে আসছে। দেখো এখানে জিজ্ঞাসার জায়গায় কি হবে, 4 হবে। ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? অপশান 4 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে আছে। বললাম এর কোনো নির্দিষ্ট কনসেপ্ট নেই, এগুলো প্র্যাকটিস করে করে তোমার অভিজ্ঞতাটা বাড়াতে হবে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রশ্ন। বলো সঙ্গে সঙ্গে এই জায়গাটায় কি আসবে, দেখো দেখে বলো এই জিজ্ঞাসার জায়গায় কোন সংখ্যাটা আসা উচিত। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা আমরা যদি একটু লক্ষ্য করি এই যে মাঝের সংখ্যাটা কিন্তু অনেকটা বড় সংখ্যা, মানে এদের সঙ্গে গুণের সম্পর্ক। দেখো 4 × 7 = 28, 28-এর সাথে তুমি যদি 9 গুণ করো, দেখো 28 × 9, 28 × 9 হচ্ছে 8 নং 72-এর 2 7 18, 18 আর 7 হচ্ছে কত, 18 আর 7 হচ্ছে তোমার হচ্ছে 25, তাই না? এবার দেখো আছে কত, আছে 262, মানে 252 পেলাম, 252 এই 10টা ওর সঙ্গে যোগ হয়েছে। বিষয়টা বুঝতে পারলে এই 3টে গুণ করে পরেরটা যোগ। দেখো 15, 15 6 15 90, 90 আর 9 99। বাহ, তাহলে এখানে বলবা কত, যে 7 × 8 = 56, 56 আর 10 হচ্ছে কত, 56 × 10 মানে হচ্ছে 560, 560-এর সঙ্গে আরও 13 যোগ করলে 573 হবে। 573 দেখো কোথাও আছে নাকি, আছে। অপশান 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? দেখো কি করবা, এখানে সঙ্গে সঙ্গে তুমি দেখছো যে জিজ্ঞাসার জায়গায় যে সংখ্যাটা আসবে, আমরা কিন্তু দেখছি যে আগের দুটোই দেখলাম যে আহামরি বড় সংখ্যা নয়, তার মানে নিশ্চয়ই এদের যোগ বিয়োগ গুণ বা কিছু কাজ করবে, কোনো স্কোয়ার রুট বা বর্গ এসব কাজ করবে না। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা যদি আমরা দেখি এই দুটো সে আগের নিয়মটা গুণ করে 4 দিয়ে ভাগ করি, দেখো 30-কে 4 দিয়ে ভাগ করলে হয় না। আচ্ছা তিনটেই যদি তুমি গুণ করো, দেখো 5 × 6 = 30, 30 × 4 মানে 3 × 4 = 12, 120, 120 এখানে 12 আছে মানে 10 দিয়ে ভাগ করেছে। এখানে দেখো তো 40, 40 আর এদিকে 9 গুণ করো 4 নং 36, হ্যাঁ হচ্ছে 360-কে 10 দিয়ে ভাগ করে 36 আছে। সঙ্গে সঙ্গে বলবা 6 6 15 90 আর 90 × 7 মানে 7 নং 63, 630, একে যদি তুমি 10 দিয়ে ভাগ করো 63 হবে উত্তর। চলো অপশান 1-এই দেখো রয়ে গেছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এই প্রশ্নটা তুমি যদি একটু লক্ষ্য করো যে দেখতে পাচ্ছ যে জিজ্ঞাসার জায়গা মাঝখানে, তাহলে আমরা মাঝখানের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে আহামরি বেশি বড় সংখ্যা নয়, তার থেকে বাইরের সংখ্যাগুলো বড়, তাহলে এখানে যোগ বিয়োগ বা গুণ হিসাবে কোনো কিছু কাজ করছে। আগে যোগ বিয়োগ দেখি, দেখো 27 থেকে তুমি যদি 23 বাদ দাও কত হয়, 4 হয়। এবার দেখো যদি তুমি 12 থেকে 12, হ্যাঁ দেখো 12 থেকে 7 গেলে 5 হয়, আর এদের গুণ করলে কিন্তু চলে আসছে 20। দেখো ঠিক একই রকম 29 থেকে যদি তুমি 12 বাদ দিয়ে দাও 17 হচ্ছে, আর এখানে দেখো 21 আর 17-র পার্থক্য হচ্ছে কত, 4, হ্যাঁ একদম গুণ করে চলে আসছে 68। সঙ্গে সঙ্গে বলবো 41 থেকে 37 গেলে কত হয়, 4 হচ্ছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 13, তাই না? 4 তেরং 52, 52 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। চলো দেখো এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, ভালো করে প্রশ্নটা একটু লক্ষ্য করে আমাকে বলো যে এটা কি কি কাজে লাগছে। তুমি সঙ্গে সঙ্গে ভালো করে লক্ষ্য করে বলবা দাদা যে সংখ্যাগুলো বাইরে রয়েছে সবই তো দেখছি কারোর না কারো বর্গ হয়, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবা এদের যদি বর্গমূল করে দিই, দেখো 8 হচ্ছে এখানে, এখানে হচ্ছে দাদা 5, এখানে হচ্ছে 12, 6। এবার এই সবগুলো তুমি যোগ করে দেখো তো মাঝেরটা আসে কিনা। সঙ্গে সঙ্গে বলবা 20 20 20 20 আর এইদিকে হচ্ছে 11 31, বাহ চলে আসছে। তাহলে দেখো একই নিয়ম, এখানে তুমি বলবা দাদা 7, আর এখানে হবে দাদা 13, সরি একটু দেখো 1 মিনিট 13 হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6, দেখো সঙ্গে সঙ্গে বলবা যে 13 আর 7 হচ্ছে কত, 20, 20 আর 9 6 15, 20 আর 15 কত, 20 আর 15 হচ্ছে দাদা 35, 35 কোথায় আছে দেখো, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো, সঙ্গে সঙ্গে আমি বলেই দিয়েছিলাম যে এভাবে পাতিয়ে করবা, যে জিজ্ঞাসার ধরলে আগে ছোট থেকে বড়, তারপর 4, এবার দেখো 9, এবার দেখো 12 24, ঠিক আছে, তারপরে হচ্ছে 16। আচ্ছা 16 আবার বড় ছোট আছে, দেখো একটা জিনিস তোমার দরকার নেই, তুমি 4 দেখছো
আর এই কাঠির এই মাথায় চলে আসলো 16, 4-এর স্কোয়ার 16। 9 দেখছো কাঠির এই মাথায় চলে এসছে কত তোমার 9 নং 81 স্কোয়ার হচ্ছে, তাহলে 24-এর স্কোয়ার কত, সঙ্গে সঙ্গে বলবো 24 576, 576 কোথায় আছে দেখো, 576 কোথায় আছে, হ্যাঁ দেখো রয়েছে অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো দেখো এইগুলো মানে এই বক্স টাইপের লুপ্ত সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে যদি তুমি অনুভূমিক বরাবর দেখো, তাহলে এই বরাবর তুমি যদি দেখো তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা কিছু করে এটা আসছে, আর যদি তুমি লম্ব বরাবর দেখো তাহলে এই তিনটের সাথে কোনো একটা কিছু করে এটা আসবে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এবার তুমি দেখো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো এই বরাবর তুমি যদি আগে এই প্রথমটা দেখো, দেখো এইগুলো সবগুলো গুণ করলে 4 7 28, 28-এর সঙ্গে যদি তুমি 2 গুণ করো কি হচ্ছে, 28-এর সঙ্গে 2 গুণ করলে 69 আসছে না, কারণ 8 2 16 ইউনিটে 6 আসছে, তাই না? তাহলে এবার তুমি যদি দেখো, আচ্ছা 7-এর স্কোয়ার কত, 7 7 49, 4 4 16 আর 2 2 4, দেখো তো কত আসে, 10 9, 19-এর 9 1 আসলো, আর এদিকে 6, বাহ চলে আসছে। তাহলে তুমি এখানে বুঝতেই পারছো যে সবগুলো বর্গ করে যোগ হচ্ছে, দেখো তো 9 আর এদিকে 27, 27 আর এদিকে 9, এদিকে 1, 91 আসছে কিনা দেখো। ও সরি, এখানে 9 রয়েছে মানে 81 হবে, 1 মিনিট দেখো 81 7 8 9, হ্যাঁ 3 3 1 মিনিট বস, দেখো 3 আছে তো, তার মানে 9 হচ্ছে, 81 হচ্ছে, আর এদিকে 1 হচ্ছে, দেখো 11-র 1 এদিকে চলে আসছে একদম সঙ্গে সঙ্গে বলবা 2 2 4 দাদা, 6 6 36, 5 5 25, ব্যাস এগুলো তুমি যোগ করো, দেখো 50 60 65, 65 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো কোথায় রয়েছে অপশানে, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরে প্রশ্ন দেখো, সঙ্গে সঙ্গে দেখো বললাম যদি তুমি এই বরাবর দেখো অনুভূমিক বরাবর, তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা করে এটা আসবে, আর যদি লম্ব বরাবর দেখো তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা করে এটা আসবে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এবার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটু লক্ষ্য করো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো এখানে কি হতে পারে। আচ্ছা আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, আচ্ছা এখানে দেখো যদি আমরা লম্ব অনুভূমিক বরাবর দেখি, দেখো প্রথমটা দেখো 6 দিয়ে যদি তুমি 72-কে ভাগ করো, 6 বারং 72, 12 হচ্ছে, 12-র সাথে যদি আমরা 2 গুণ করি 24 চলে আসলো মাঝেরটা। এবার দেখো 12 দিয়ে তুমি যদি 96-কে ভাঙো তাহলে 8 বারং 96, 8-এর সাথে 2 গুণ করলে 16 চলে আসলো, বাহ। তাহলে এবার দেখো 18-র সাথে তুমি যদি কত গুণ করলে তোমার হচ্ছে, মানে কত গুণ বলছি কেন, 18 দিয়ে তোমার হচ্ছে ভাগ করতে হবে 108-কে, তাহলে হচ্ছে 9 8 9 72, দেখো কত হচ্ছে 6 6 6 হচ্ছে, তাহলে 6-এর সাথে 2 গুণ করে 6 2 12 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? দেখো 12 রয়েছে, হ্যাঁ রয়েছে, অপশান 2 কিন্তু সঠিক উত্তর। চলো এই প্রশ্নটা বলো সঠিক উত্তর কী হবে, এটা কিন্তু কেপিএসআই প্রিলিমস 2023-এর প্রশ্ন, ঠিক আছে, একদম খাঁটি প্রশ্ন, যেটা পরীক্ষা এসে সেটাই কিন্তু তোমাদের মাঝে তুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে তুমি দেখে বলবা দাদা এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখেই, দেখো তুমি এখানে বলবা দাদা 8 2 16, তার সাথে 1 বেশি 1 প্লাস করে আসলো 17। এবার দেখো এবার এইটা দেখো যে 8-এর সাথে 17 গুণ করো, 8 17 কত, তুমি বলবা 8 17 হচ্ছে 100, কত 17 56 6 136 হচ্ছে, 136 সাথে 1 যোগ করে হচ্ছে 137, বাহ। তাহলে এর সঙ্গে এটা গুণ করো, গুণ করে 1 যোগ করে দাও, উত্তর চলে আসবে। দেখো এবার তুমি গুণ করতে যাও, দেখো 7 56 আর 1 57, 7 হবে, ইউনিটে 7 আছে, দেখো ইউনিটে মানে এককের ঘরে 7, বাবা সবগুলোতেই রয়েছে, তাই না? তাহলে আমাদের গুণই করতে হচ্ছে, কিছু করার নেই। 137 ইন্টু 8, দেখো 7 56, 57 6, একবারে আমি লিখে দিলাম, 1 যোগ করে দিলাম, ঠিক আছে, একবারে কিন্তু 1 যোগ করে দিয়েছি। দেখো 3 24 24 29-এর 9 2 10, মানে 10 9 7, 10 9 7 অপশান 3-এ রয়েছে, 10 9 7 অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন দেখো, দেখে বলো এই জিজ্ঞাসার জায়গায় কি চিহ্ন, মানে কোন সংখ্যাটা বসতে পারে। সঙ্গে সঙ্গে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, আচ্ছা সব দেখো মাঝেরটা কিন্তু বেশি বড় নয়, তাহলে যোগ করো তো দেখি, যোগ করে কত হয় বলো, 10 10 20 20 20 20, আর এদিকে হচ্ছে 4 6 6 6 9 20 9, আর এদিকে হচ্ছে 16, বাহ 20 আর 16 36 চলে আসে, মানে সবগুলো যোগ হচ্ছে, তাই না? সবগুলো যোগ হচ্ছে, তাহলে এখানে তুমি বলবা দাদা এখানে তো 20
20 30 30 36 36-এর সাথে আর কত যোগ করলে তোমার 54 আসে, মানে 54 থেকে 36 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখো 8 হচ্ছে এখানে 1 18 18 হবে উত্তর। চলো একটু হিসাবগুলো একটু ঠিক করে দেখে নিবা, হ্যাঁ বস, ঠিক আছে? যদি কোনো জায়গায় একটু মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু একটু মানিয়ে নিবা। চলো দেখো পরের প্রশ্নটা, এটা হচ্ছে কেপিএসআই প্রিলিমস 2023-এর প্রশ্ন। কেপিএসআই প্রিলিমসে এই লুপ্ত সংখ্যা নিয়ে না 3-4টে চলে আসছে একটা পরীক্ষায়। দেখো সঙ্গে সঙ্গে তুমি এটা দেখে বলবা এইটা বার করতে হবে, মানে এদের মধ্যে সম্পর্ক খুঁজে আমাদের এটা দেখতে হবে। দেখো তুমি এখানে যদি লক্ষ্য করো, সাতের সাথে যদি 3 গুণ করো, আচ্ছা 3 গুণ করলে তো হবে না, একটু লক্ষ্য করে দেখো এখানে 3 7 21 21, হ্যাঁ হচ্ছে বস, দেখো এইটাই হচ্ছে 3 7 21, 21-এর সাথে যদি 8 যোগ করো তাহলে কিন্তু এটা চলে আসছে, তাই না? দেখো তো 3 4 12, 12-র সাথে 7 যোগ করে এটা চলে আসছে। তার মানে 5-এর সঙ্গে এমন কি আমরা গুণ করব যার সঙ্গে 6 যোগ করলে 31 আসে। তার মানে 31 থেকে তুমি যদি 6 বাদ দিয়ে দাও তাহলে সেটা আমরা পেয়ে যাব। সঙ্গে সঙ্গে তুমি বলবা 31 থেকে যদি আমরা 6 বাদ দিই 25 হয়, তাহলে 25 আনতে গেলে এখানে কি দিয়ে গুণ করতে হবে? 5-এর সাথে 5 গুণ করতে হবে, 5 হয়ে যাবে উত্তর। বিষয়টা বুঝতে পারলে কি? চলো অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে 5 বসাতে হবে। চলো এবার দেখো এই যে 3টে ছক দিয়ে বলছে যে বলছে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী আসবে, মানে 3টের মধ্যে কোন নিয়মটা আর কি ফলো করছে, লজিকটা কি, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখো একদম ইজি বস। দেখো এই 3টে তুমি গুণ করো, দেখেই বুঝতে পারবা। এই 3টে যদি তুমি গুণ করো দেখো 24 চলে আসে, 3 4 12, 12 দুগুণে 24। দেখো 2 দুগুণে 4, -4, -4 আর -1 গুণ করলে -4 আর +4 চলে আসে, ঠিকই আছে, বুঝতে পারলে বিষয়টা? তাই দেখো 0-র সাথে 6 গুণ করলে 0, 0 গুণ 5 0, 0, 0ই হবে উত্তর। বিষয়টা বোঝা গেল একদম। দেখো অপশান 2 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো ও আর নেই, দেখো তাহলে আমাদের জিআই কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে আমি তোমাদের, দেখো তুমি কিন্তু মনে করো না যে হচ্ছে আমাদের কোনো টপিক এড়িয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু এই যেমন জিআই থেকে মিসিং নাম্বারে দেখো আগের দিন তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন আমি করিয়েছি, 15টা মতো যাই হোক প্রশ্ন করিয়েছি। আজকে 16টা প্রশ্ন প্রিভিয়াসের করালাম, তার সাথে এক্সট্রা আমি আরও টেলিগ্রামে 10টা প্রশ্ন ভিভিআই টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওইগুলো কিন্তু বেশ টাফ লেভেলের প্রশ্ন রেখেছিলাম 10টা। অনেকে মানে কে কটা পেরেছো আমাকে আমি জানি না, আমাকে 2-1 জন বলেছো, বাকিরা কেউ বলোনি। এবার যাই হোক এই যে দেখো এইভাবে দিয়ে দিয়ে কিন্তু আমি এক একটা টপিক তোমাকে শেষ করে দিচ্ছি। এবার এই যে তুমি বিষয়গুলো বুঝে নেওয়ার পরে না, এবার তুমি কি করবা, শুধু হুড়িয়ে এগুলো প্র্যাকটিস করবা। এক এক দিন এক একটা টপিক তুললে যেগুলো হয়ে যাবে, যখন সময় পেলে ধরো আগের দিন তুমি যেগুলো হয়ে গেছে, ধরো তুমি আজকে কি করলে, আজকে তুমি মিসিং না তুমি হচ্ছে কি বললাম যে ম্যাথের থেকে না হয় তুমি ই করে নিলে যে হচ্ছে লসাগু কষাগু তুলে একবার আরেকবার প্র্যাকটিস করে নিলে যখন সময় পাবে। যদি তোমার পার ডের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়, যদি সময় থাকে হাতে, তাহলে তুমি আগেরগুলো একবার করে রিভিশন করে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাকে করতেই হবে, ঠিক আছে? আর দেখো এরপরে যে 5টা পিভিআরসিআরসের জিকে প্রশ্নের কথা আমি রাখি, সেটা আজকে আর আমি তোমাদের ক্লাসে আমি আলোচনা করিয়ে দিচ্ছি না। একদম ডিটেলসে 5টা প্রশ্ন রেখেছি পিভিআরসিএস 2023-এর লেডি কনস্টেবল প্রিলিমস না মেন্সে যে প্রশ্ন এসেছিলো সেখানকার 5টা প্রশ্ন রেখেছি, সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে সেখান থেকে পড়ে নিবা, কেমন? আজকে আর আমি পিভিআরসিএস জিকেটা আলোচনা করলাম না। আর কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, না হলে ফোন করবা, কোনো প্রবলেম নেই। আর সবাই ভালো করে প্রিপারেশন নিবা। কারো কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে বলবা, সেটা আমি কিন্তু বুঝতে পারছি না যে কার কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? সবাই ভালো করে পড়ো। আর হচ্ছে শোনো, আর একটা কথা বলি যে কি যেন একটা বেশ বলতে গেলাম, যাই হোক ঠিক আছে রাখছি তাহলে আজকে, হ্যাঁ, জয় হিন্দ।